কি বলছো বাবা? যাকে দেখতেই পারি না তাকে নিয়ে কিভাবে সারা জীবন সংসার করব? বাবা, আমি তাকে বিয়ে করতে পারবো না। তুমি অন্য কোনো ছেলে দেখে তারপর বলিও। শুভ তোকে অনেক ভালোবাসে, তোকে অনেক সুখে রাখবে। কি বললে? ওই ছোট লোকটা আমাকে ভালোবাসে? মা, তোকে সে অনেক আগে থেকেই ভালোবাসে। আচ্ছা বাবা, মামুন কেন আমাকে বিয়ে করবে না? সেটা কি কিছু বলছে? না। নিশ্চয়ই এই ছোট লোকটা মামুনকে ভুলভাল কিছু বুঝিয়েছে, তার জন্য সে আমাকে বিয়ে করতে চাইছে না। যাক, ভালোই হয়েছে। কিন্তু মাঝে আব্বু কেন এই ছোট লোকটাকে টানছে? যদি তার সাথে আব্বু আমাকে বিয়ে দেয় তাহলে তাকে বুঝাবো তুই কোথায় হাত দিছিস, সেটি তুই হারে হারে টের পাবি। তোকে বোঝাবো এই আদিলা কি জিনিস। তুই আমাকে ভালোবাসার সাহসী বা কই পাস সেটি আমি দেখব। কি হলো মা? আদিলার বাবার কথা শুনে তার ধ্যান ভাঙে। বাবা, আমি তাকে বিয়ে করতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। তুমি যে সত্য দিবা আমি রাজি আছি, তবুও তুমি আমার সম্মানটুকু রাখো। বলো তোমার কি সত্য? আমি তাকে বিয়ে করলে এখানে থাকবো না, তার সাথে বাসর এখানে করব না। আমি আমার ফ্ল্যাটে চলে যাব, সেখানে আমরা একসাথে দুজন থাকবো। যদি তুমি এতে রাজি থাকো তাহলে তুমি বিয়ের ব্যবস্থা করো। আদিলার মনের শয়তানি চিন্তা আমজাদ খান কিছুই বুঝতে পারে না। যদি সে বুঝতে পারত তাহলে কখনোই সে তার শর্তে রাজি হতো না। আচ্ছা, তুমি যা ভালো মনে করো তাই করো, আমি নিচে চলে গেলাম। তারপর সে নিচে এসে শুভকে নিয়ে একটা জায়গায় চলে আসে। শুভ, অনেক কষ্ট করে আদিলাকে রাজি করিয়েছি তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। আর এতগুলি নাটক করার কারণ হলো তোমার সাথে আদিলাকে বিয়ে দেওয়া। মানে আপনার কথা কিছুই বুঝলাম না। আমি বুঝিয়ে বলেছি, কোনো বাবা চায় না যে তার মেয়ের সংসার ভেঙে যায়। ঠিক তেমনই আমিও চাইনি যে আমার মেয়ের সংসার ভেঙে যাক। আমি জানি আমার মেয়ে অনেক অহংকারী এবং রাগী। সে কারোর সাথে মিলিয়ে নিয়ে সংসার করতে পারবে না। এতে হতে পারে তার সংসার ভেঙে যাবে, তা আমি চাই না। আর তুমি এগুলো জানা থাকা সত্ত্বেও তাকে তুমি ভালোবেসেছো। তুমি পারবে তাকে মানিয়ে নিয়ে চলতে, তার করা অন্যায় তাকে ক্ষমা করে দিয়ে তাকে ভালোবাসতে। তাই আমি মামুনকে দিয়ে এরকম একটা নাটক করি, তাকে দিয়ে বিয়ে ঠিক করা, বিয়ের দিন আসতে না করা, শুধু তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য, যাতে আদিলা আমার সম্মানের কথা চিন্তা করে তোমাকে বিয়ে করে। কালেও রাজি হতো না, তাই আমার এমন করতে হয়েছে। পারবে না শুভ আমার অহংকারী মেয়েটাকে আর 10টা 5টা সাধারণ মেয়ের মতো বানাতে? তুমি তার অপরাধগুলি ক্ষমা করে তার সাথে সুখে সংসার করতে? পারবো। অতঃপর আমজাদ খান তাদেরকে যথাসময়ে কাজী দিয়ে বিয়ে পড়িয়ে দেয়। আদিলা তার শর্ত অনুযায়ী শুভকে নিয়ে তার ফ্ল্যাটে চলে যায়। আর তখনই আদিলা শুভর কলার ধরে। শুভ রুমে ঢুকতে আদিবা কলার ধরে। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাকে ভালোবাসার? আমার জিনিস খেয়ে বেঁচে আছিস, এখন আমার বিয়ে নামক ফাঁদে ফেলে সবকিছু তোর করে নিতে চাস? কুত্তার বাচ্চা, সেই আশা তোর কখনো পূরণ হবে না। তোকে তো কয়টা দিনের মধ্যেই ডিভোর্স দিব, আর এই কয়দিনে তোর এমন অবস্থা আমি করব যাতে জীবনে কখনো আমার দিকে চোখ তুলে তাকাতে না পারিস। তোকে আজ বুঝাবো এই আদিলা কি জিনিস, কাকে জীবন সঙ্গী বানাতে যাচ্ছিস। তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার, বল? বিশ্বাস করো, আমি তোমার ধন সম্পদ কিছুই চাই না। আমি শুধু তোমাকে চাই, তোমাকে ভালোবেসে বাঁচতে চাই। তোমার মনে হিংসা দূর করে সেগুলো ভালোবাসায় পরিণত করতে চাই। তোর সাহস কি করে হলো আমাকে তুমি করে বলার, আমাকে ভালোবাসি সেটি বলার? আর কি বললি আমি অহংকার করি? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। এই বলে দরজার আড়াল থেকে একটা লাঠি নিয়ে শুভকে মারতে শুরু করে। শুভকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। কিছুক্ষণ পর আদিলা আবার বলতে শুরু করে, বল কি জন্য তুই আমার বিয়ে ভাঙছিস? মামুনকে কি ভুলভাল বলছিস তার জন্য সে আমাকে বিয়ে করতে না করলো? বল কি বলছিস? না বললে তোকে আজ একেবারে মেরে ফেলবো। বিশ্বাস করেন, আমি মামুনকে কিছু বলি নাই। সে কি জন্য মানা করছে আমি জানি না। চুপ, ছোট লোকের বাচ্চা। তোদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। বড় লোকদের পেছন পেছন ঘুরিস, তাদেরকে এটা সেটা বুঝিয়ে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিস। তোকে যদি আগে 2-1টা চট থাপ্পড় না দিয়ে যদি আজকের মতো লাঠি পিটা করতাম তাহলে হয়তো কখনো এমন সাহস তোর হতো না। আর শোন,
তোকে নিয়ে তো আমি কখনো সংসার করতে পারবো না। তোকে দেখলেই আমার শরীরের রক্ত টকবক করে। এই মাসে তোর জীবনের 12টা আমি বাজিয়ে দেব। বাবাকে বলছি তারা যাতে 1 মাসে আমাদের খোঁজ খবর না নেয়। আমি বাবার থেকে সময় নিয়েছি শুধু তোকে কষ্ট দেওয়ার জন্য। তুই জানতি আমি তোকে দেখতে পারি না, তাহলে কেন আমাকে বিয়ে করলি? এর শাস্তি আমি তোকে দেবই। যা এখন ঘর থেকে বের হ। আজ এইটুকুই, আগামীকাল আরো ধরবো। এই বলে আদিলা গিয়ে খাটের উপর শুয়ে পড়ে। শুভর আদিলার ব্যবহার দেখে যেন তার বাক শক্তি হারিয়ে ফেলছে। কোনো কথাই সে বলতে পারছে না। আদিলার কথা শুনে কষ্ট করে উঠতে যাবে, কিন্তু সে সারা শরীর ব্যথার কারণে উঠতে পারছে না। তবু কষ্ট করে উঠে সোফার দিকে যেতে থাকে। তখনই আদিলা, এই ছোট লোক, কই যাস? সোফাতে তোর মতো খ্যাতের বসার যোগ্যতা হয়নি। তুই ওখানে বসলে ওইটা ময়লা হয়ে যাবে। যা বারান্দায় যা। তারপর শুভ ঘর থেকে বের হতে যাবে। তখন, এই ছোট লোক শোন, সকালে ঘুম থেকে উঠে যদি আমার কফি না পাই তাহলে বুঝবি কিন্তু। আর এগুলো শাস্তি যে তোকে দিতেছি, সেগুলো যদি কোনো ক্রমে আব্বু জানতে পারে তাহলে তোকে বালিশের মধ্যে চাপা দিয়ে মেরে ফেলবো। শুভ কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে বেলকনিতে আস্তে আস্তে এক জায়গায় শুয়ে পড়ে। কিন্তু সারা শরীর ব্যথার কারণে ঘুম আসে না। এদিক সেদিক করতে করতে রাতের শেষ সময়ে ঘুমিয়ে যায়। এদিকে সকালে আদিলা ঘুম থেকে উঠে তার কফি না পেয়ে সে প্রচন্ড রেগে যায়। তারপর বিছানা থেকে উঠে বেলকনিতে এসে দেখতে পায় শুভ ঘুমিয়ে আছে। কুত্তার বাচ্চা, আমার কফি না দিয়ে এখানে আরাম করে ঘুমাচ্ছিস? দাঁড়া, তোর এমন অবস্থা আজ আমি করব। এই বলে সে রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর ফুটন্ত পানি নিয়ে এসে শুভর শরীরের উপর ফেলে দেয়। এতে শুভ একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। এবার দেখলি তো আমার শাস্তি। যা উঠ, কফি নিয়ে আয়। কিন্তু শুভ আর উঠে না, বারবার গালি দিয়ে ডাকতে থাকে। তবু শুভর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তখন আদিলা ভয় পেয়ে যায়। বেশি করে ফেললাম না তো আবার? ছোট লোকের বাচ্চার কি হলো, কথা বলছে না কেন? তারপর আদিলা তাদের পারিবারিক ডাক্তারকে ফোন দিয়ে আসতে বলে। ডাক্তার এসে শুভর অবস্থা দেখেই, এ কি, এর অবস্থা এরকম কি করে হলো? সমস্ত শরীর তো ঠোসা পড়ে গেছে। পরে আর কিছু না বলে ট্রিটমেন্ট শুরু করে। কিছুক্ষণ পর ডাক্তার তার শরীরে ঔষধ লাগিয়ে দিয়ে আদিলাকে আবার জিজ্ঞেস করে, এর এমন অবস্থা কি করে হলো? আমি তাকে গরম পানি নিয়ে আসতে বলছিলাম, আর সে পানি নিয়ে আসার সময় পা পিছলে পড়ে যায়, আর তাতে সমস্ত পানি তার শরীরে পড়ে এমন হয়ে যায়। আদিলা, আমি কিন্তু ডাক্তার, তাই বলতে পারি কোনটা অনিচ্ছা সত্ত্বে পরে এমন হয় আর কোনটা টর্চার করার কারণে এমন হয়। যদি তার পা পিছলে পড়ার কারণে তার শরীরে গরম পানি পড়ে এমন হয়, তাহলে তার শরীরে এত মায়ের দাগ কোথা থেকে আসলো? আদিলা, তুমি যে জিতের বসে অনেক বড় একটা ভুল করতেছো। আমি জানি তুমি তাকে ছোট থেকেই দেখতে পারো না। সে গরিব, তোমার বাবা তাকে রাস্তা থেকে তুলে আনছে বলে। এখন তো সে তোমার স্বামী, তাই এমন করা তোমার একদমই ঠিক হয়নি। যদি তার উপর কোনো জিদ থেকে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিয়ে নতুন করে শুরু করো, এতেই তোমার জন্য মঙ্গল। আদিলা, ছেলেটা অনেক ভালো, তোমাকে সে অনেক সুখে রাখবে। যদি তুমি এরকম তাকে আরও টর্চার করো তাহলে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই সে দুনিয়া ত্যাগ করবে। আদিলা, একটা কথা মনে রাখবে, সে গরিব হলে মানুষ মারলে ব্যথা তোমারে লাগে, তারে লাগে। জিতের বসে এমন কিছু করো না যে সারা জীবন আফসোস করতে হয়, সারা জীবন তার জন্য কাঁদতে হয়। আঙ্কেল, আপনাকে এত জ্ঞান দিতে হবে না। আপনাকে যেটার জন্য নিয়ে আসছি সেটা করে চলে যান। আর খবরদার, এগুলো যেন আব্বু না জানতে পারে, তাহলে কিন্তু আপনার অবস্থাও খারাপ হবে। তা করতে পারো, কারণ তোমাদের টাকা আছে। কিন্তু একটা কথা মনে রাখবে, টাকায় সব কিছু করতে পারে না। তুমি এখন অবুঝ, বুঝতে পারছো না। একদিন আমার কথা মনে পড়বে, সেদিন হয়তো তোমার কাছে কাদা ছাড়া অন্য কোনো রাস্তা থাকবে না। তুমি সেদিন হাজার চেষ্টা করলেও ফিরাতে পারবে না। এখনো সময় আছে। আদিলা, তাকে মেনে নিয়ে সুখে সংসার করো। আঙ্কেল, আপনি আমাকে হাসালেন। এই ছোট লোকের জন্য আমি আফসোস করব, তা হয়তো এই জীবনে না। আর কি বললেন? তাকে মেনে নিয়ে সুখে সংসার করব? তাকে আমি দেখতেই পারি না, তার সাথে আবার সংসার? তাকে তো আমি স্বামী হিসেবে মানিই না। তাকে জাস্ট আমার পা চাটা গোলাম ভাবি। তাকে মারবো, আদর করব, সেটা আমার ইচ্ছা। তোমার যা ইচ্ছা করতে পারো। মনে রেখো, একদিন এই ডাক্তারের কথা তোমার মনে পড়বে, যা আমি আজ বললাম। আজ আমার কথা যেমন তুমি হেসে উড়িয়ে দিলে, সেদিন আমি তোমার মতো তোমার অবস্থা দেখে সেদিন হেসে উড়িয়ে দেব। আচ্ছা, আমি চললাম। যে ওষুধগুলো লিখে দিছি সেগুলো নিয়মিত তাকে খাও। আর যদি বেশি ভেজাল মনে করো তাহলে বাজার থেকে বিষ কিনে এনে খাওয়াও, তাহলে হয়তো
চিরজীবনের জন্য ভেজাল মুক্ত হয়ে যাবে। এই বলে ডাক্তার চলে যায়। তারপর আদিলা ওই ঔষধগুলো আনার জন্য যায় যেগুলো ডাক্তার লিখে দিয়েছে। তার চিন্তা হলো তাকে তাড়াতাড়ি সুস্থ করে আবার কষ্ট দিতে। অসুস্থকে তার কষ্ট দিতে মন চায় না। অতঃপর আদিলা ঔষধগুলো নিয়ে আসে। শুভর এমন সেবা যত্ন করতে থাকে যেন সে সবকিছু ভুলে তাকে মেনে নিয়েছে। তার এরকম করার দুইটি কারণ: এক, তাকে তাড়াতাড়ি সুস্থ করে আবার কষ্ট দেয়া, আর দুই, সে শুভকে এটাই দেখাতে চেয়েছে যে সে অহংকারী হলেও তার ভেতরের মন নামক একটা জিনিস আছে, যেখানে আছে কারোর জন্য পরিপূর্ণ ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা শুভর জন্য নয়। এভাবে প্রায় 1 মাস কেটে যায়। এর মধ্যে শুভ মোটামুটি সুস্থ হয়ে যায়। হঠাৎ একদিন আদিলার মোবাইল আসে। বল মায়া, কেমন আছিস? ভালো আছি, তুই? আমিও ভালো আছি। ভালো তো থাকবেই, এত সুন্দর একটা জামাই পাইছো, সারাদিন তাকে নিয়ে পড়ে থাকো, আমাদের কথা তো আর মনে হয় না। এসব বক বক না করে কি জন্য ফোন দিছিস সেটা বল। বলছি, ব্যস্ত হয়েছিস কেন? ফোনে টাকা আমার কাটতেছে না তোর? আমি রাখলাম, তুই বক বক করতে থাক। এই শোন আদিলা, বল। আজকে নাইট ক্লাবে আসতে পারবি? কেন? আজ মাদার তেরেসা আসবে ডান্স করতে, অনেক মজা হবে। আচ্ছা তাহলে যাব। যখন মাদার তেরেসা আসবে তাহলে সন্ধ্যায় রেডি থাকিস। পরে ফোন কেটে দেয়। সন্ধ্যার সময় আদিলা রেডি হয়ে যেতে লাগে। তখন, এই ছোট লোক শোন, তোকে এতদিন সব সময় আমার চোখে চোখে রাখছি, তোর আদর যত্ন করছি, তোকে সুস্থ করে তুলে আবার কষ্ট দেওয়ার জন্য। তোকে যে কষ্ট দিয়েছি সেটা যেন বাবা মা জানতে না পারে। এখন আমি বাইরে যাচ্ছি, এই সুযোগে যদি তাদেরকে কিছু বলিস তাহলে কিন্তু তোর জান থাকবে না, একদম মেরে ফেলবো। আমাকে এভাবে সবসময় কষ্ট দেওয়ার থেকে বিষ দিয়ে একেবারে মেরে ফেলতেই তো পারেন। চুপ থাক, তোকে আমি তিলে তিলে মারবো। একেবারে মেরে ফেললে তো আমার জ্বালা মিটবে না। তোর সাথে পরে কথা বলবো, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে চলে যায়। অতঃপর আদিলা সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করে আর প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে। এদিকে শুভ একটা চেয়ারে বসে কিসের যেন পেপারে সাইন করছে। এমন সময় পেছন থেকে কে যেন তার গলা বাড়িয়ে ধরে। এই জানু, কি করছো? শুভ পেছন তাকাতেই ভূত দেখার মতো চমকে ওঠে, কারণ মেয়েটি ছিল আদিলা। শুভ তার দিকে তাকিয়ে থেকে ভাবছে, ভূতের মুখে রাম নাম। যে তাকে 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারে না, সে আজ তাকে জান বলে গলা ধরছে। এই জানু, এভাবে তাকিয়ে কি দেখো? তুমি কি আমাকে কখনো দেখোনি? আচ্ছা দাঁড়াও। এই বলে আদিলা শুভর কোলে এসে বসে। এই বলে শুভর ঠোঁটের কাছাকাছি আদিলার ঠোঁট নিয়ে যায়। এখন আমাকে তুমি মন ভরে দেখো আর আমাকে তুমি আদর করো। আজ না তোমার আদর পেতে মনটা ব্যাকুল হয়ে আছে। প্লিজ জানু, তুমি আমাকে একটু আদর করো। তুমি অনেক খারাপ, আমাকে একটু আদর করো না। এই আপনার মাথা ঠিক আছে? মনে তো হচ্ছে আপনি নেশা করে আসছেন। আপনার নেশা ধরেছে, তাই এমন আবল তাবল কথা বলছেন। আমার সত্যিই নেশা পেয়েছে তোমার আদর পাওয়ার জন্য। প্লিজ শুভ, আদর করো আমাকে। দেখেন, আপনার মাথা ঠিক নাই। এখান থেকে যান, বিছানায় গিয়ে শুয়ে পড়েন। তুমি আমাকে আদর করো, তুমি না আমার স্বামী? আজ তোমাকে নিয়েই শোবো। এই বলে শুভর ঠোঁটের কাছাকাছি আদিলার ঠোঁট নিয়ে যায়। তারপর শক্ত করে তাকে জড়িয়ে ধরে। শুভর কাছে এটা ভালো লাগলেও তার মন যাচ্ছে না। শুভ ভালো করেই জানে এখন আদিলা হুঁশের মধ্যে নেই। আদিলার হুঁশ ফিরলে এর পরিণাম ভালো হবে না। তাই শুভ তাকে কোলে নিয়ে বিছানায় দিয়ে আসতে যাবে। তখনই আদিলা আরো শক্ত করে শুভর গলা জড়িয়ে ধরে। শুভ ছাড়ানোর চেষ্টা করেও আদিলার কাছে পেরে ওঠে না। তাই বাধ্য হয়ে শুভ তার সাথেই শুয়ে পড়ে। যদিও সে বুঝতে পারে সকালে আদিলা তাকে কিছু একটা করে। পরে তাদের মাঝে কি হয়েছে আমি জানি না। পরের দিন সকালে যখন আদিলার ঘুম ভাঙে, তখন দেখতে পায় সে শুভকে জড়িয়ে ধরে শুয়ে আছে এবং তাদের উভয়ের মাঝে কোনো বিন্দু পরিমাণ এবং কাপড় এলোমেলা। তা দেখে আদিলা জোরে চিৎকার করে ওঠে। এতে শুভর ঘুম ভেঙে যায়। শুভ নিজেও ভাবতে পারে না এগুলো কিভাবে হলো। তাই তাড়াতাড়ি করে কাপড় পরে নিয়ে, সরি, আমি জেনে বুঝে কিছু করি নাই। তার বাচ্চা, আমাকে নষ্ট করে বলছিস সরি? তোকে তো আমি আজ মেরেই ফেলবো। কোন সাহসে তুই আমার সাথে এমন করলি বল? এই বলে আদিলা উঠে গিয়ে লাঠি নিয়ে এসে শুভকে অনবরত মারতে থাকে। শুভ চিৎকার করে বলতে থাকে, আমি জেনে বুঝে কিছু করি নাই, আমাকে মাফ করে দেন। কে শোনে কার কথা? আদিলা যেন আজ পাগল হয়ে গেছে। শুভর কোনো চিৎকার তার কানে যাচ্ছে না, অনবরত মারতে থাকে। একসময় আদিলা শুভর মাথায় আঘাত করে, এতে শুভ একটা জোরে চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। ঠিক সেই সময় আদিলার বাবা মা তার রুমে যায়।
তখন আদিলার বাবা শুভর অবস্থা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ে। এই ছিল তোর মনে শয়তানি বুদ্ধি? আমি যদি আগে কখনো জানতাম তুই তার সাথে এমন করবি, তাকে কষ্ট দেওয়ার জন্য আমাদের থেকে পৃথক থাকবি, তাহলে কখনো তোর মতো বজ্জাত মেয়ের কাছে শুভকে পাঠাতাম না। জানি না এতদিন তুই তার সাথে কেমন আচরণ করেছিস। আজ যদি সকালে এখানে না আসতাম তাহলে হয়তো তোর পরিচয়টা জানতে পারতাম না। তোকে আজ আমার মেয়ে ভাবতেও ঘৃণা হচ্ছে। সি আদিলা, সি। আর শুধু তোমার জন্য মেয়েটা এত জঘন্য হয়েছে। আরও আদর দিয়ে মাথায় তুলে নাচো। ছেলেটা তোর কি ক্ষতি করেছে যার জন্য তার এই অবস্থা করেছিস? একদিন বুঝে আসবে তোর কাকে কষ্ট দিচ্ছিস, তুই কাকে হারিয়েছিস। তুই সেদিন চিৎকার করে কান্না করে চোখের জল শুকিয়ে ফেলবি, তবুও তুই ফিরে পাবি না। তুমি এই ছোট লোকটার জন্য আমাকে গালি দিচ্ছ? তোকে আমি কখনো গায়ে হাত তুলি নাই, আজ তুললাম। এখনো সময় আছে, তুই ভালো হয়ে যা। এই বলে আদিলার বাবা শুভকে নিয়ে হাসপাতালে চলে আসে। তুমি এতটা খারাপ হয়ে গেছো? আমার জানা ছিল না। কি অপরাধ করেছিল সে তোমার সাথে, যার জন্য তার অবস্থা এমন করেছো? সে আমার সাথে কেন ফিজিক্যাল রিলেশন করলো? দেখ মা, সে তোমার স্বামী, আর তোমার উপর তার এটা হক। শুভ যতই গরিব হোক না কেন, বা কালো ল্যাংড়া লুলা হোক, সে তোমার স্বামী। একটা কথা মনে রেখো, একটা মেয়ের জন্য তার স্বামী সব। তুমি অনেক বড় অন্যায় করে ফেলছো মা। শেষমেশ তুমিও বললে আমি খারাপ? তুমি বলো, যাকে দেখতে পারি না, যাকে স্বামী হিসেবে মানি না, সে আমার সতীত্ব নষ্ট করছে, তাকে কি করে মেনে নেই বলো? তুমি কখনো ভালো হবে না। তোমার যা মন চায় তুমি করো। কোনোদিন শুভর জন্য আমাদের কাছে কিচ্ছু বলো না। এই বলে আদিলার মাও চলে যায়, আর আদিলা মনে মনে বলতে থাকে, কুত্তার বাচ্চা, তুই ভালো হয়ে আসি আগে, তোরে আমি দেখে নিব। আজ তোর জন্য বাবা আমার গায়ে হাত তুললো, মা আমাকে ভুল বুঝলো। এদিকে আদিলার বাবা শুভকে নিয়ে হাসপাতালে আসে। ডাক্তাররা তাকে ইমার্জেন্সিতে নিয়ে চিকিৎসা করতে থাকে। দীর্ঘ সময় পরে ডাক্তার বের হয়ে আসলে। ডাক্তার, রোগীর কেমন অবস্থা? অবস্থা বড় নাজুক, মাথার আঘাতটা বেশ জোরে লেগেছে। বলা যাচ্ছে না তার জ্ঞান ফিরবে কিনা, হতে পারে সে কোমায় চলে যাবে। দীর্ঘ 15 দিন পর যখন শুভর জ্ঞান ফিরে, তখন তার পাশে আদিলার বাবা আর মাকে দেখতে পায়। বাবা, তোর জ্ঞান ফিরেছে? এখন কেমন লাগছে? ভালো। বাবা, আমাকে তুই মাফ করে দিস। আজ আমার জন্য তোর এই অবস্থা। আমি বুঝতে পারি নাই আমার মেয়েটা এত খারাপ, এত জঘন্য। আমি তাকে তোর হাতে তুলে দিয়ে অনেক ভুল করেছি। সে তোর মতো ছেলে তার লাইফ পার্টনার হিসেবে পাওয়ার যোগ্য না। কোনো বাবাই চায় না তার মেয়ের সংসার ভেঙে যাক, ঠিক আমিও চাইতাম না। কিন্তু এখন তার অবস্থা দেখে আমি আর চাই না তোদের সংসার টিকে থাকুক, তোকে আবার সে কষ্ট দেখ। আমি বাবা হয়ে তোদের ডিভোর্স করিয়ে তোকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করাবো, তবুও তুই আমাকে মাফ করে দে। আঙ্কেল, আপনি এগুলো কি বলছেন? পাগল হয়েছেন নাকি? আপনি আমার বাবার মতো, আর বাবার সন্তানের কাছে ক্ষমা চাওয়া এটা শোভা পায় না। আঙ্কেল, আর আপনি কোনো ভুল করেননি, তাহলে কেন আমার কাছে মাপ চাইতেছেন? আমি তাকে ভালোবেসেছিলাম আর ভালোবেসেই যাব। আমার কপালটাই খারাপ। যাকে ভালোবাসলাম, যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতাম, সে আমাকে দেখতেই পারে না। জানি না কেন আমার উপর তার এত জিদ। আজ হয়তো বুঝতে পারছে না, আমাকে কষ্ট দিচ্ছে। একদিন ঠিকই বুঝে আসবে তার সেই দিনটা। অপেক্ষায় আছি। যদি সে আমাকে আরো মারতে চায়, কষ্ট দিতে চায়, দিবে। আমি তার পিছনে আঠার মতো লেগেই থাকবো। একদিন তো সে আমার ভালোবাসা বুঝবে। আর আঙ্কেল, এমন কথা আর কখনো মুখে আনবেন না। জন্ম মৃত্যু একবারই হয়, তেমনি বিয়েটাও আমি তাদের মধ্যেই ধরি। আদিরা যত পারুক আমাকে কষ্ট দিক, একদিন তো আমাকে ভালোবাসবে। আমি সেই অপেক্ষায় থাকবো। আঙ্কেল, আপনার কাছে হাত জোর করে বলছি, আমাদের সংসার আপনি ভাঙবেন না, যদিও সে আমাকে আরো কষ্ট দেয়। আদিলার বাবা শুভর কথা শোনার সাথে সাথে শুভকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তুই অনেক ভালো রে। আমার মেয়েটা কেন বোঝে না সে কাকে হারাতে চলেছে? তখনই একটা ডাক্তার রুমে আসে। আপনারা এখন বাইরে যান, রোগীরে চেক আপ করবো। ডাক্তারের কথা শুনে তারা বের হয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার শুভকে চেক আপ করে বের হলে, ডাক্তার সাহেব, তাকে কি আমরা বাসায় নিয়ে যেতে পারি? আজ পারবেন না, আগামীকাল নিয়ে যাবেন। এই বলে ডাক্তার চলে যায়। পরের দিন আদিলার বাবা শুভকে বাসায় নিয়ে আসে। এদিকে আদিলা শুভর কথা একটাবারে মনে পড়েনি। সে চলছে তার মতো বিন্দাস লাইফে। 15 দিন পর শুভ মোটামুটি সুস্থ হয়ে ওঠে। এদিকে আদিলা তার ফ্ল্যাটে একা একা থাকতে ভালো লাগছে না, তাই সে তার বাবার বাসায় চলে আসে। অতঃপর সে তার নিজের রুমে গিয়ে শুভকে তার রুমে শুয়ে থাকতে দেখতে পায়। এতে আদিলা রেগে যায়।
কুত্তার বাচ্চা, তো সাহস কি করে হলো আমার রুমে আমার বিছানায় শুয়ে থাকার? তোকে আজ আমি মেরেই ফেলবো। আমার বিছানায় অনুমতি ছাড়া তুই কেন শুয়েছিস? আর আর তোর মতো ছোট লোকের এরকম বেডে শুয়ে থাকা মানায় না। তুই অনেক বড় অন্যায় করে ফেলছিস। তোর জন্য বাবা আমার গায়ে হাত তুলছে, যে বাবা কখনো আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। আমার মা আমাকে ভুল বুঝছে, আমার সাথে কথা বলে না। তোকে আজ আমি মেরেই ফেলবো। এই বলে সে লাঠি খুঁজতে থাকে। তখন এই লাঠি নিয়ে মারতে যাবে, আর হঠাৎ সে মাথা ঘুরে মাটিতে পড়ে সেন্সলেস হয়ে যায়। অতঃপর শুভ তাকে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে, সাথে তার বাবা মাও যায়। অতঃপর ডাক্তার আদিলাকে চেক আপ করে বের হয়ে আসে। কি হয়েছে ডাক্তার আমার মেয়েটার? মিষ্টিমুখ করান, আপনি নানা হতে চলছেন। কি? ডাক্তারের কথা শুনে তারা খুশিতে আত্মহারা হয়ে যায়। এই হিসেবে যে আদিলা তার সন্তানের দিকে তাকিয়ে হলেও শুভকে মেনে নেবে। তোমরা থাকো, আমি মিষ্টি নিয়ে আসছি। আমিও যাব তোমার সাথে। আচ্ছা চল। তারপর শুভকে রেখে তারা মিষ্টি আনতে চলে যায়। এদিকে শুভ গিয়ে আদিলার পাশে বসে জ্ঞান ফেরার অপেক্ষায় বসে আছে। কিছুক্ষণ পর আদিলার জ্ঞান ফিরলে, এই ছোট লোকের বাচ্চা, আমি এখানে কেন? আমি তো রুমে ছিলাম। আমাকে এখানে কে নিয়ে আসলো? আর আমার বাবা মা কোথায়? আপনার বাবা মা মিষ্টি আনতে গেছে মানুষদের খাওয়াবে বলে। কি কি আপনি মা হতে চলছেন, তাই সবাইকে মিষ্টি খাওয়াবে। কি বললি? আমি মা হতে চলছি? তার মানে সেই দিনের জন্যই তোর বাচ্চা আমার পেটে? আমি তোর মতো নির্লজ্জ বেহায়ার এই বাচ্চা আমার পেটে লালন পালন করতে পারবো না। আমি এখনই নষ্ট করে দেব। এই বলে আদিলা বেড থেকে উঠে বের হতে লাগে। তখন শুভ আদিলার পা জড়িয়ে ধরে। আপনার দোহাই লাগে, এই নিষ্পাপ বাচ্চাটার কোনো দোষ নেই, তাকে নষ্ট করিয়েন না। তার জীবনের বিনিময়ে আপনি আমাকে যা করতে বলবেন আমি করব, তবু তাকে নষ্ট করবেন না। আচ্ছা, যদি তুই আমার দুইটা শর্ত মানতে পারিস তাহলে তোর এই সন্তান পেটে রাখবো, না হলে তাকে নষ্ট করে দেব। বলেন আপনার শর্ত। 1, তোর সন্তান দুনিয়াতে আসার আগ পর্যন্ত তুই আমার চাকর হয়ে থাকবি। আমি তোকে যা করতে বলবো তাই করবি, এবং আমার বাবা মাকে তুই বোঝাবি যে আমি তোকে কষ্ট দিলে তারা যেন কিছু না বলে। তোকে কষ্ট দিলে যদি আমার বাবা মা কিছু বলে তাহলে আমি তোর এই সন্তান নষ্ট করে দিব। 2, তোর সন্তান এই দুনিয়াতে আসলেই তাকে নিয়ে তুই আমার জীবন থেকে চিরজীবনের জন্য চলে যাবি, ডিভোর্স পেপার সাইন করে। যদি তুই এই 2 শর্তের রাজি থাকিস তাহলে আমি তোর এই সন্তান আমার পেটে লালিত পালিত করব। শুভ কিছুক্ষণ ভাবার পর, আমি আপনার 2টি শর্তে রাজি, তবে আপনি কথা দেন যে আপনি এমন কোনো কাজ করবেন না যে আমার সন্তানের ক্ষতি হয়। আচ্ছা, কথা দিলাম তোর সন্তানের কোনো ক্ষতি হবে না। এখন আমার পা ছাড়, আর শোন, তুই যেভাবে পারিস আমার বাবা মাকে রাজি করিয়ে তুই আমার ফ্ল্যাটে চলে আসবি, কিন্তু ভালো করে খেয়াল রাখিস তারা যেন আমাকে আবার ভুল না বোঝে। যদি ভুল বুঝে তাহলে কিন্তু তোর খবর আছে। তুই এই বাড়িতে থাকলে তোকে আমি কিছুই করতে পারবো না, না পারবো তোকে গোলাম বানাতে, না পারবো তোকে কষ্টও দিতে। কি হলো, পারবি তো? আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য সবই পারবো। গুড, এখন তুই সামনে থেকে সর। আচ্ছা, একটা কথা বলবেন? বল দেখি। আপনি আমার সাথে এমন করেন কেন? জানি না, তোকে দেখলেই আমার গা ঘিন ঘিন করে। তোকে একটু আমার সহ্য হয় না। এগুলো ভুলে কি আমাকে একটু ভালোবাসা যায় না? কি এমন অপরাধ আমি করেছি যার জন্য আমার সাথে এমন করেন? আমি গরিব বলেই আমার দোষ? আমি কি কারো ভালোবাসা পেতে পারি না? তুই হাসালি আমাকে, তোকে দেখতেই পারি না আবার ভালোবাসবো। আর হ্যাঁ, তুই ভালোবাসা পেতে পারিস তোর মতো কোনো ছোট লোকের, আমার না। ম্যাডাম, টাকায় কি সব? টাকায় কি সুখ দিতে পারে? পারে, টাকাই সবকিছু দিতে পারে। তুই এখন আমার সামনে থেকে সর, না হলে খারাপ কিছু হয়ে যাবে। শুভ আর কোনো কথা না বলে মন খারাপ করে কেবিন থেকে চলে আসে। কিছুক্ষণ পর আদিলার বাবা মা অনেকগুলো মিষ্টি নিয়ে এসে মানুষের মাঝে বিতরণ করে। অতঃপর তারা আদিলাকে নিয়ে বাসায় চলে আসে। যা ছোট লোক, আমার বাবা মাকে বুঝিয়ে আয় যে আমরা এখানে থাকবো না। ম্যাডাম, এখন যদি এগুলো বলি তারা কিছুতেই আমাকে আপনার সাথে ছাড়বে না। আপনি অন্তত কিছুদিন এখানে আমার সাথে ভালো ব্যবহার করেন, যেন তারা মনে করে আপনি আমাকে মেনে নিছেন। আপনি যদি কিছুদিন আমার সাথে ভালো ব্যবহার করেন তাহলে পরবর্তীতে আঙ্কেলকে বললেই আমাকে ছেড়ে দিবে। তার মানে তুই আমার আবার একই বিছানায় থাকতে চাইতেছিস আর সুযোগ খুঁজতেছিস? যা, তোর বলতেও হবে না, আমি তোর এই বাচ্চাও রাখবো না। বিশ্বাস করেন, আমি এমন কিছুই করতে চাচ্ছি না। শুধু আপনি একটু কয়েকদিন তাদের সামনে আমার সাথে ভালো ব্যবহার করবেন, আর রাতে কখনো আপনার কাছে আসবো না। আমি দরজার কাছে বিছানা ফেলে শুয়ে থাকবো। এর বিনিময়ে আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিবেন আমি মাথা পেতে নিব।
আচ্ছা, তাহলে আমি তোর শাস্তি দ্বিগুণ দিব। 7 দিন পর। এই 7 দিনে আদিলা শুভর কথা মতোই তার সাথে ভালো ব্যবহার করছে। এতে আদিলার বাবা এবং মাও অনেক খুশি, কারণ তারা দেখতে পাচ্ছে তাদের মেয়ে এখন শুভকে মেনে নিয়েছে, তার সাথে অনেক ভালোভাবে সংসারও করছে। একদিন শুভ এবং আদিলা তার বাবা মার রুমে যায়। কিছু বলবা তোমরা? তোমার জামাই এখানে থাকতে চাইতেছে না, সে নাকি আমার ফ্ল্যাটে থাকবে। কতবার বুঝালাম, বুঝতেছে না। তুমি যখন তাকে মেনে নিয়েছো, এখন আমার তাকে তোমার হাতে ছেড়ে দিতে সমস্যা নাই। আর শুভ যখন চাইতেছে নিয়ে যাও, তাহলে আর একটা কথা খেয়াল রেখো, তুমি কিন্তু এখন মা হতে চলেছ, তাই একটু নিজের যত্ন নিও। আর আমরা তোমাদের প্রায় দেখে আসব। আর শুভ, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো, সে এতদিন তোমাকে কষ্ট দিচ্ছে, সেগুলো ভুলে তাকে আপন করে নিও। কাকে দেখে রাখবো? যে সবসময় আমাকে অপমান আর মায়ের উপর রাখে। কাকে আপন করে নিব যে আমাকে দেখতেই পারে না? কি হলো, কি ভাবছো শুভ? কিছু না আঙ্কেল। তো যাও তাহলে। তারপর তারা সেখান থেকে চলে আসে আদিলার ফ্ল্যাটে। যা ছোট লোক, তোর সাথে এতদিন অভিনয় করতে করতে বোর হয়ে যাচ্ছিলাম, এখন একটু বিন্দাস ঘুরতে পারবো। আয় শোন, আজ থেকে তোকে আর মারবো না, কারণ তোর পুঁটি মাছের জীবন একটু মারলেই হসপিটালে নিতে হয়। তোকে এখন থেকে জ্বালিয়ে মারবো, তোর জীবন আমি নরকে পরিণত করব। যা, এখন বাড়িটা পরিপূর্ণ পরিষ্কার করে আমার জন্য খানা বানাবি। যদি কিছু কম হয় তাহলে বুঝবি এই 7 দিনে তোর সাথে নাটক করার শাস্তিটা কেমন হয়। আদিলার কথা মতো শুভ কাজে লেগে যায়। কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তখন ঘরের কাজ ফেলে রেখে রান্না করার কাজ শুরু করতে যায়। কিন্তু কি দিয়ে কি করবে? ভাত আর ডিম ভাজি ছাড়া কিছুই করতে সে জানে না, কারণ কোনোদিনও সে রান্না করেনি। তারপর এগুলো রাতে আদিলার সামনে দেয়। আদিলা সেগুলো দেখেই রেখে যায়। আয় কুত্তার বাচ্চা, তুই জানোস না আমি এগুলো খাই না? আর এটা কি ভাজি করছোস, পুরে কালো করে ফেলছিস? যা, ভালো কিছু রান্না করে নিয়ে আসবি। এই বলে ভাতের প্লেট শুভর মুখের উপর ছুঁড়ে মারে। এতে শুভর অনেকখানি কপাল ফেটে যায়। কি রে, এভাবে দাঁড়িয়ে থাকলি যে? যা তাড়াতাড়ি, ক্ষুধার কারণে পেটে ইঁদুর লাফাচ্ছে, না হলে তোকে এখন খুন করে ফেলবো। এভাবেই আদিলা শুভকে প্রত্যেক দিন একটা না একটা কাজে ভুল ধরে কষ্ট দিতে থাকে। অবশেষে ডেলিভারির দিন যত কাছে আসতে থাকে, তত আদিলা দুর্বল হতে থাকে। একদিন আদিলার প্রচন্ড জ্বর আসে। শুভ আদিলার মাথায় জলপট্টি দিতে যায়। তখনই আদিলা, তুই আমাকে স্পর্শ করবি না, আমি জ্বরের কারণে মরবো না। প্লিজ আদিলা, তুমি এখন অসুস্থ। আজকের দিনের জন্য আমার উপরে সমস্ত রাগ অভিমান ভুলে যাও। তুমি সুস্থ হও আগে, তারপর যা কিছু করতে পারো আমি মাথা পেতে নিব। এখন একটু তোমার সেবা করতে দাও। আর তুমি কথা দিয়েছিলে তুমি এমন কোনো কাজ করবে না যাতে তোমার পেটে আমার সন্তানের ক্ষতি হয়। এখন যদি তুমি এভাবে থাকো তাহলে আমার সন্তানের ক্ষতি হবে, এটা কিন্তু কথা ছিল না। তখন শুভ আদিলার মাথায় জলপট্টি দিতে থাকে। এভাবে 2 দিন কেটে যায়। একদিন রাতে জ্বরটা একটু হালকা হলে, তুমি এভাবেই শুয়ে থাকো, আমি তোমার জন্য কিছু নরম খাবার রান্না করে আনছি। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে ভুলে গেছি। এতদিনে শুভ অনেক খাবার রান্না করা শিখে গেছে। কিছুক্ষণ পর শুভ আদিলার জন্য খাবার নিয়ে আসে। আদিলাকে নিজ হাতে খাইয়ে দেয়, কিন্তু শুভ তাকে এক সাইড থেকে দেওয়ার কারণে আদিলা ভালো করে খেতে পারে না। তাই শুভ আদিলার মাথার নিচ পায়ের উপর নিয়ে তাকে খাওয়াইয়ে দিতে থাকে। খাওয়া শেষ হলে শুভ তাকে জ্বরের ঔষধ খাইয়ে দেয়। আদিলা ঔষধ খেয়ে আস্তে আস্তে ঘুমিয়ে যায়। এদিকে শুভ আদিলার মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকে, কি সুন্দর এই মায়াবী চেহারা, দেখতে একদম নিষ্পাপ মনে হচ্ছে। কেন যে সে এমন করে? আমাকে একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? শুধু মনের ভিতরে অহংকার নিয়েই বড় হয়েছে। এসব ভাবতে ভাবতে শুভও ঘুমিয়ে যায়। পরের দিন শুভ ঘুম থেকে উঠে আদিলাকে কোলে নিয়ে ওয়াশরুমে যেতে লাগে। তখন, আমাকে কোলে নিতে হবে না, আমি একাই যেতে পারবো। এখন আমার জ্বর নেই, শুধু একটু মাথা ব্যথা করছে, তাও হয়তো ঠিক হয়ে যাবে। আপনি কি ভাবছেন আমি এগুলো করছি আপনাকে ইমপ্রেস করার জন্য? তাহলে হয়তো ভুল ভাবছেন। আমি এগুলো করছি যাতে আপনার পেটে আমার সন্তানের কোনো কষ্ট না হয়। শুভর এই কথাটা কেন জানি আদিলার কাছে একটু খারাপ লাগে। তার খেদমত করছে তাকে ভালোবেসে না, বরং তার সন্তানকে ভালোবেসে। অতঃপর আদিলা কোল থেকে নেমে নিজেই আস্তে আস্তে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর বের হয়ে আসলে, এদিকে আসেন, আপনার মাথা একটু ম্যাসেজ করে দেই, এতে কিছুটা আরাম অনুভব করবেন। লাগবে না তোর মাসাজ, তুই এখান থেকে আমার সেবা করতে হবে না। রাগ করলেন আমার উপর?
তোর উপর রাগ করব কোন দুঃখে? তুই আমার কে? ও তাও ঠিক, মন খারাপ করে। আচ্ছা আপনি শুয়ে থাকেন, আমি খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ পর শুভ খাবার নিয়ে এসে আদিলাকে দেয়। আদিলা হালকা কিছু খেয়ে ঔষধ খেয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু মাথা ব্যথার কারণে ঘুমাতে পারছে না, শুধু এপাশ ওপাশ করছে। তা দেখে শুভ বিছানায় উঠে আদিলার মাথা নিজের পায়ের উপর রেখে মাথায় হাত বুলাতে থাকে। এতে আদিলা কিছুই বলে না। সে হয়তো এমনটাই চাচ্ছিল যেন কেউ তার মাথাটা একটু টিপে দেয়। আদিলা কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে থাকে, চোখ বন্ধ করে নেয়। তখন হঠাৎ কলিং বেল বেজে ওঠে। কে? দরজা খোলা আছে, ভিতরে আসেন। লোকটি ভিতরে আসলে শুভ চমকে ওঠে। আঙ্কেল, আপনার এত সকাল সকাল? তোমরা তো আমাদের কথাই ভুলে গেছো, তাই আমরা তোমাদের দেখতে এবং নিতে আসলাম। জানো, তোমাদের এমন অবস্থা দেখে আমার অনেক আনন্দ হচ্ছে যে আমার মেয়েটা তোমাকে মেনে নিয়েছে। আমি চাই তোমরা সারা জীবন এভাবেই থাকো। তাদের কথার কারণে আদিলা জেগে যায়। অতঃপর সে শুভর কোল থেকে ওঠার চেষ্টা করে। তখন শুভ তার মাথা ধরে তুলে দেয়। মা, কেমন আছিস তুই? শুভকে পেয়ে আমাদের ভুলেই গেছিস? কি হলো মা, কথা বলবি না? রাগ করেছিস আমাদের উপর? না মানে আঙ্কেল, আদিরা অসুস্থ, জ্বর, মাথা ব্যথা, তাই হয়তো কথা বলতেছে না। কতদিন ধরে? এই তো 3 দিন। সে অসুস্থ, আমাদের একটু জানানোর প্রয়োজন মনে করিনি? এই সামান্য বিষয়ে আপনাদের চিন্তায় ফেলতে চাইনি, তাই বলিনি। এখন তার জ্বর নেই, একটু মাথা ব্যথা আছে। আচ্ছা, তাহলে তাকে ঘুমাতে দাও, পরে কথা বলবো। আর আজ বিকালে তোমাদের এখান থেকে নিয়ে যাব। এই বলে তারা অন্য রুমে চলে যায়। বিকেলে তাদের নিয়ে যেতে চাইলে শুভ না করে দেয় যে সে যাবে না, তার নাকি এখানে কিছু কাজ আছে। তাই আদিলার বাবা মা তাকে আর জোর করেনি, তারা আদিলাকেই নিয়ে চলে যায়। 2 দিন পর আদিলার মনে শূন্যতা অনুভব করে। কি যেন তার কাছে নেই, কি যেন তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। কি সেটা, কাকে খুঁজছে সে, এসব ভাবতে থাকে। আমি কি তাহলে শুভকে ভালোবেসে ফেলেছি? তাকেই কি আমি খুঁজতেছি? তার শূন্যতায় কি আমাকে চিন্তায় ফেলছে? কেন এমন মনে হচ্ছে আমার? আমি কি তাকে হারিয়ে ফেলবো? না না, আমি পাগলটাকে হারাতে পারবো না। এসব চিন্তা করতে করতে আদিলা ঘুমিয়ে যায়। যখন আদিলার ঘুম ভাঙে তখন জানালা দিয়ে শুভকে নিচে দেখতে পায়। আদিলা তা দেখে রাজ্য জয় করার মতো মুখে হাসি ফুটে ওঠে তার। আদিলা আগ বাড়িয়ে শুভর সাথে কথা বলতে যেতে লাগে, কিন্তু কিছু পথ যাওয়ার পর সে আবার ফিরে আসে। সে এইভাবে তার ভালোবাসা প্রকাশ করতে চায় না, সে তার ভালোবাসাটা শুভকে সারপ্রাইজ হিসেবে দিতে চায়। শুভ, আর কিছুদিন তুমি আমার কষ্ট সহ্য করো, তারপর আর কখনো তোমাকে কষ্ট দিব না। সারা জীবন তোমাকে ভালোবেসে যাব, সব সময় তোমার সাথে ভালোবাসার খুনসুটিময় দুষ্টামি করব। এভাবে দেখতে দেখতে হঠাৎ একদিন আদিলার প্রসব ব্যথা শুরু হয়। শুভ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, আদিলাকে হসপিটালে নিতে হবে। শুভ বারবার ফোন দেয়, কিন্তু বারবারই বিজি বলে কি করবে ভেবে পাচ্ছে না, কারণ বিপদের সময় কারো মাথায় কাজ করে না। তেমনি শুভর ক্ষেত্রেও তাই। হঠাৎ মনে হয় তাদের নিজেরই তো গাড়ি আছে। শুভ দৌড়ে গিয়ে গাড়ি বের করে আদিলাকে নিতে আসে। তখনই তার কানে বাচ্চার কান্নার আওয়াজ আসে। শুভ সাথে সাথে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। অতঃপর শুভ আদিলার রুমে যায় তার সন্তানকে দেখতে। বাবা শুভ, এই যে নাও তোমার ছেলে। শুভ তার ছেলেকে দেখা মাত্রই অনেক খুশি হয়, কারণ ছেলেটি হুবহু তার মতোই হয়েছে। অতঃপর শুভ কিছুক্ষণ কোলে নিয়ে থাকার পর শেষবারের মতো আদিলার কাছে দেয়। রাতে আদিলা তার ছেলেকে বুকে নিয়ে মনে মনে বলছে, শুভ, তোমাকে আর কষ্ট দিব না। আমি আগামীকাল বড় একটা অনুষ্ঠান করে আমার ভালোবাসা প্রকাশ করব। তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে সারা জীবনের জন্য আপন করে নেব। আমার মায়ায় তোমাকে সারা জীবনের জন্য বেঁধে রাখবো। এসব ভাবতে ভাবতে আদিলা ঘুমিয়ে যায়। সকালে আদিলার ঘুম ভাঙলে পাশে তার ছেলেকে না দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আদিলার চিৎকারের কারণে তার বাবা মা তার রুমে যায়। কি হয়েছে মা, এভাবে চিৎকার করছিস কেন? আমার ছেলে কোথায়? তাকে দেখতে পাচ্ছি না কেন? দেখ, হয়তো শুভর কাছে তুই থাক, আমরা দেখছি বাড়ি খুঁজে শুভ কোথায় আছে। এদিকে শুভ তাদের বাড়ি থেকে বের হয়ে তার গন্তব্যের দিকে চলতে থাকে, যেখানে যাওয়ার জন্য সেদিনই করেছিল, যেদিন আদিলার বাবা আদিলাকে নিয়ে তাদের বাড়িতে আসে। কিছুক্ষণ পর তারা নিরাশ হয়ে ফিরে আসে। পাইনি তো তাকে কোথাও, হয়তো গেছে, ফোন দিয়ে দেখ দেখি।
মা, শুভর নাম্বার তো আমার কাছে নেই। কি? তার নাম্বার তোর কাছে নেই মানে? এতদিন তাহলে তুই তাকে মেনে নিস নাই? আমাদের দেখানোর জন্য মেনে নেওয়ার অভিনয় করতি? বাহ, আদিলা, তোর অভিনয় প্রশংসা করতে হয়। তোকে আমার মেয়ে ভাবতেও ঘৃণা হচ্ছে আজ। তুই এতটা খারাপ হয়ে গেছিস? ভাবছিলাম শুভর মায়ায় পড়ে তুই তার মতোই সাধারণ একটা মেয়ে হয়ে গেছিস, কিন্তু আমার ধারণা ভুল। এখন তুই খুঁজে দেখ সে কই গেছে। আমাদের আর বলবি না শুভর কথা। এই বলে আদিলার মা বাবা চলে যেতে লাগে। তখন আদিলা গিয়ে দৌড়ে তার মায়ের পা ধরে। হ্যাঁ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তাকে আমি আগে দেখতে পেতাম না, কিন্তু এখন না দেখে থাকতে পারি না। আমি সত্যি শুভকে অনেক ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া আমি বাঁচবো না। তোমরা তাকে আমার কাছে এনে দাও, তাকে একটা ফোন দাও। সে কই আছে, দাও না মা। আদিলার কাকুতি মিনতি দেখে ফোন দেয় শুভর নাম্বারে। তখন ফোনটা আদিলার টেবিলের উপরেই বেজে ওঠে। আদিলা সেখানে গিয়ে ফোনটা হাতে নিতেই নিচে দেখতে পায় একটা চিঠি পড়ে আছে। আদিলা সেটি খুলে পড়তে থাকে। আগে আপনার কাছে ক্ষমা চাই, এতদিন আপনাকে অনেক কষ্ট দিছি। আপনার এই চাকরটাকে অন্তর থেকে ক্ষমা করে দিবেন। আমি আপনার মনে আমার জন্য একটু ভালোবাসা তৈরি করার জন্য অনেক চেষ্টা করেছি। বিনিময়ে শুধু আপনার থেকে মাইর, গালি আর অবহেলায় পেয়েছি, তাছাড়া অন্য কিছু পাইনি। আমি কি আপনার কাছে বেশি কিছু চেয়েছিলাম? চাইছিলাম শুধু একটু ভালোবাসা। ভাবছিলাম আমাদের ভালোবাসার ছোট্ট একটা ফসল হবে, তাকে নিয়ে আমরা সারাদিন খুনসুটিময় ঝগড়া করব। তাতে রাগ অভিমান হলে রাতে দুইজনের দোষগুণ বলে রাগ ভেঙে আবার বুকে টেনে নিব। কিন্তু আমার আশাগুলি আশাই রয়ে গেল। বিনিময়ে পেলাম শুধু অবহেলা আর অবহেলা। সেদিন যখন ডাক্তার বলল আপনি মা হতে চলছেন, সেদিন আমি কতটা খুশি হয়েছিলাম তা আপনাকে বলে বোঝাতে পারবো না। ভেবেছিলাম আপনি সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাকে মেনে নিবেন, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে সন্তান নষ্ট করার হুমকি দিলেন। পরে যখন আপনি চাকর আর চলে যাওয়ার শর্ত দিয়েছিলেন, সেটিও আমি মেনে নিয়েছিলাম, কারণ ভেবেছিলাম চাকর হলে আমি সবসময় আপনার কাছে থাকতে পারবো, আপনার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারবো। কিন্তু আমি হাজার চেষ্টা করেও ব্যর্থ। হয়তো আমার ভালোবাসায় কমতি ছিল, আমি পারলাম না আপনার মনে আমার জন্য বিন্দু পরিমাণ জায়গা করে নিতে। তাই আমি আপনার শর্ত অনুযায়ী আমার ছেলেকে নিয়ে চলে গেলাম আপনার জীবন থেকে। আর হ্যাঁ, শর্তের মধ্যে ডিভোর্সের কথাও ছিল, তা নিয়েও চিন্তা করতে হবে না। আপনার ডায়েরির নিচে ডিভোর্স পেপার রাখা আছে, আমি সাইন করে দিছি, আপনিও সাইন করে নিয়েন। পরিশেষে শুধু একটি কথা বলতে চাই, ম্যাডাম, আমার মতো অন্য কাউকে এত কষ্ট দিয়েন না। ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্টটা বড্ড যন্ত্রণাদায়ক হয়, সহ্য করা যায় না। আমি কষ্ট করে সহ্য করেছি শুধু এই আশায় যে একদিন হয়তো সবকিছু ভুলে গিয়ে আমাকে আপন করে নিবেন, বলবেন শুভ, তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া বাঁচবো না। আমার এই আশাটাও পূরণ হয়নি, তার বিনিময়ে পেলাম শুধু আপনার অবহেলা, যা দিন দিন আমাকে কুড়ে কুড়ে খেত, আমার জীবনটা তিলে তিলে শেষ করে দিত। আপনি তা হয়তো বুঝবেন না, কারণ আপনি কখনো কাউকে ভালোই বাসেন নাই, কারো থেকে অবহেলাও পান নাই, শুধু মনে অহংকারটাই নিয়ে চলছেন, মনে কারোর জন্য ভালোবাসাও রাখেন নাই। আজ থেকে এই ছোট লোকটা আর আপনার রাগের কারণ হবে না, আর কখনো তাকে দেখতে হবে না। চলে গেলাম অনেক দূরে, ভেবেছিলাম ছেলেকে রেখে আসব, কিন্তু পারলাম না। যেখানে বাবার প্রতি এত অবহেলা, না জানি ছেলের প্রতি কেমন হবে। তাই সন্তানের সুখের দিকে তাকিয়ে আমি তাকে নিয়ে আসলাম আমার বেঁচে থাকার উপায় হিসেবে। আপনার কাছে একটাই আশা, আপনি বড়লোক কোনো ছেলে দেখে বিয়ে করে সুখে সংসার করবেন। আমার মতো ছোট লোক যেন না হয়, তাকে যেন আপনার হিংসার আগুনে জ্বলতে না হয়। আমার কথার দ্বারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে এই ছোট লোকটাকে ক্ষমা করে দিয়েন। ইটি ছোট লোক। আদিলা চিঠি পড়ে চিৎকার করে কান্না করতে থাকে। শুভ, তুমি কোথায় চলে গেলে? ফিরে আসো তুমি, তোমাকে আর কখনো কষ্ট দিব না। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। শুভ, তোমাকে না পেলে মরে যাব আমি। তোমাকে না দেখলে আমার এক একটা মিনিট এক একটা দিনের মতো মনে হয়। প্লিজ শুভ, তুমি ফিরে এসো, আমাকে একটা সুযোগ দাও। এতক্ষণে আদিলার থেকে চিঠিটা তার মা নিয়েও পড়ে ফেলেছে। ছি আদিলা, ছি, তুই শেষ পর্যন্ত নিজের স্বামীকে চাকর বানাইছিস। আল্লাহ তোকে কখনো ক্ষমা করবে না। কি অপরাধ করেছিল সে তোকে? তার জীবন থেকে বেশি ভালোবাসাটা না তার সন্তান তোর গর্ভে আসা? যখন এতটাই অপরাধ করেছে সে, তাহলে আজ তুই কেন কান্না করছিস? তোর তো আজ খুশি থাকার কথা
যে চাকরটা তোর চোখের কাটা হয়েছিল, যাকে দেখতেই পারতি না, সেই আপদটা চলে গেছে। এখন ঘরে বসে আনন্দের পার্টি কর, কান্না করিস কেন? তোকে অনেক বুঝিয়েছিলাম, তুই যা করছিস ভুল করছিস। ভালো হয়ে যেতে বলছিলাম। যে সময় একদিন আসবে তোর কান্না করা ছাড়া কোনো রাস্তা থাকবে না, সেদিন আমার কথা মানিস না। আর আজ দেখ, সেই সময়টা এসে গেছে। এখন বসে বসে কান্না কর। আমি চললাম। আর শোন, শুভর ব্যাপারে আমাদের কাছে আর কিছুই বলতে আসবে না। এই বলে আদিলার মা বাবা চলে যায়। অতঃপর আদিলা চিৎকার করে কিছুক্ষণ কান্না করার পর তার মায়ের রুমে যায়। না গো, আমি ভুল করেছি, তা হয়তো তোমরা আমাকে ক্ষমা করতে পারবো না, তাই তো আমাকে ওই কথাগুলো বললে। ভুল তো মানুষই করে, তাই না মা? আর আমিও মানুষ, আমারও তো ভুল হতেই পারে। তুমি আমার মা হয়ে যখন আমাকে একটা সুযোগ দিলে না, আমাকে ক্ষমা করলে না, তাহলে এতদিন যাকে কষ্ট দিছি সে কিভাবে আমাকে সুযোগ দিবে? আমি অনেক খারাপ মা, অনেক বড় অন্যায় করে ফেলছি। তোমাদের এই পাপী মেয়েটার মুখ দেখতে হবে না, পারলে তোমার এই খারাপ মেয়েটাকে মাফ করে দিও গো মা। আজ আমার ঘুম পাচ্ছে, শেষবারের মতো তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাতে দিবে মা? বলো মা, দিবে? এই পাপী মেয়েটাকে আর কখনো এমন আবদার করব না, দিবে মা? তোমার খারাপ মেয়েটার শেষ ইচ্ছা পূরণ করবে, বলো মা? আদিলার কথাগুলো তার মায়ের কাছে ভালো লাগছে না। তুই এমন কথা বলছিস কেন? বল, কোথায় যাবি তুই? ততক্ষণে আদিলা ঠাস করে মাটিতে পড়ে যায়। অতঃপর তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। তা দেখে আদিলার মা চিৎকার দিয়ে ওঠে। অতঃপর তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা তাকে ইমার্জেন্সিতে নিয়ে চিকিৎসা করতে থাকে। বেশ কিছু সময় পরে ডাক্তার বের হয়ে আসলে, ডাক্তার, আমার মেয়েটার কেমন অবস্থা? এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আপনারা ঠিক সময় নিয়ে আসছিলেন দেখে রোগীকে বাঁচানো সম্ভব হয়েছে। আর একটু দেরি করলে কি যে হতো বলা যেত না। ডাক্তার, আমরা কি এখন দেখা করতে পারবো? রোগীর জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন। আর হ্যাঁ, অল্প সময়ের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আদিলার জ্ঞান ফিরে আসলেই সে শুভ বলে চিৎকার করতে থাকে। আমার কাছে শুভকে এনে দাও, তাকে ছাড়া আমি বাঁচবো না। কেন তোমরা আমাকে বাঁচালে? আদিলার চিৎকার নার্সেরা থামাতে পারছে না। তখন একটি নার্স আদিলার বাবার কাছে খবর দেয়, আদিলার অবস্থার কথা জানায়। অতঃপর আদিলার বাবা সেখানে যেতেই, বাবা, তোমরা আমার শুভকে পাইছো কোথায়? ওকে এখানে আসতে বলো। আমার ছেলেটাকে আমার কোলে দাও, বড্ড দেখতে ইচ্ছে করতেছে। কেন এমন পাগলামি করেছে? মেয়ে হয়ে মারে একটা কথা মনে রাখো, যে হারিয়ে যায় তাকে হয়তো খুঁজে পাওয়া যায়, কিন্তু যে চলে যায় তাকে খুঁজে পাওয়াটা এত সহজ নয়, প্রায় অসম্ভব। এমন পাগলামি আর করো না। আমরা দেশের আনাচে কানাচে লোক লাগিয়ে দিয়েছি, যেখানে শুভকে দেখতে পারবে সেখান থেকে তাকে নিয়ে আসা হবে। তুই আর কখনো এমন পাগলামি করবি না। তুই ছাড়া আমাদের আর কে আছে বল? তোর সুখের দিকে তাকিয়ে আমরা আর কোনো সন্তান নেইনি। আজ তুই যদি আমাদের ছেড়ে চলে যাস তো আমরা কাকে নিয়ে বাঁচবো? এসব বলে আদিলার মাও কেঁদে দেয়। অতঃপর তাকে যখন ডাক্তার রিলিজ দেয়, তখন তাকে নিয়ে আসতে যাবে, তখনই হাসপাতালে দেখতে পায় সেই ডাক্তারকে যাকে আদিলা একবার শুভ চিকিৎসা করার জন্য তার বাসায় নিয়ে গিয়েছিল। আদিলা, মনে আছে আমার কথা? কি বলেছিলাম তোমাকে? একদিন সময় আসবে যেদিন তোমার কাছে কান্না করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। আজ সময়টা ঠিকই এসেছে। সেদিন তুমি আমার কথা হেসে উড়িয়ে দিয়েছিলে, আমার কথা বিশ্বাস করো নাই। সেদিন আমিও বলেছিলাম তোমার অবস্থা দেখে আমিও হাসবো, একদিন মন খুলে হাসবো। দেখো, সেই সময়টা ঠিকই এসেছে, কিন্তু আমি হাসবো না। আমি যদি আজ তোমার অবস্থা দেখে হাসি, তাহলে তোমার আর আমার মধ্যে মাঝে পার্থক্য কি হলো? একটা কথা কি জানো আদিলা, মেয়েরা যত অহংকারী বা দেমাগ দেখায় না কেন, যদি কোনো ছেলে তার পিছনে লেগে থাকে, চাই সে ছেলে গরিব হোক বা বড়লোক, মেয়েটি একদিন না একদিন তার প্রেমে পড়বেই। আর শুভ তো তোমার স্বামী ছিল। আমি আগেই জানতাম তুমি একদিন না একদিন তার প্রেমে পড়তেই, তাই তোমাকে আগে সাবধান করেছে। কিন্তু তুমি আমার কথা উপহাস করেছিলে, টাকার গরম দেখিয়ে বলেছিলে টাকায় সব সুখ দিতে। তার মতো ছোট লোক ছেলেকে দরকার নেই। আর শুধু তোমার কাছে একটাই প্রশ্ন, টাকা তোমাকে কতটা সুখ দিতে পেরেছে? এত টাকার অহংকার দেখিয়ে কি লাভ? আজ যার জন্য মরতে বসেছো, তাকে তোমার টাকা তোমার কাছে নিয়ে আসতে পারছে না, কি লাভ বলো এত অহংকার করে? আঙ্কেল, আমাকে মাফ করে দেন, আমি আমার ভুল বুঝতে পারছি। প্লিজ আঙ্কেল, আমায় ক্ষমা করে দেন। আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? আমি সেদিন তোমার কথাই কিছু মনে করি নাই, কিন্তু তুমি যে তোমার ভুলটা বুঝতে অনেক দেরি করে ফেলেছো, না জানি শুভ এখন কোথায়।
যদি তাকে কোথাও দেখতে পান তাহলে আমাদের একটু জানাবেন প্লিজ। আচ্ছা মা, জানাবানি। অতপর আদিলার বাবা মা তাকে নিয়ে বাড়িতে চলে আসে। আদিলাকে তার রুমে দিয়ে আসে। দেখ মা, আমার কোনো উল্টাপাল্টা কাজ করবি না। যদি তোর ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে তুই একদিন না একদিন শুভকে পাবি। শুভর ভালোবাসা পাওয়ার জন্য হলেও তোকে বেঁচে থাকতে হবে। কথা দে আমায় যে তুই কোনো উল্টাপাল্টা কাজ করবি না। আচ্ছা, কিন্তু মা, তাকে ছাড়া যে আমার ভালো লাগে না, একদমই বেঁচে থাকতে ইচ্ছে করছে না। আমার খুবই কষ্ট হচ্ছে মা, আমি কি করব? যদি তাকে না পাই তাহলে আমি মরে যাব। ভালোবাসা এত পাষাণ কেন মা? এত কেন কষ্ট দেয়? আমি নিতে পারছি না মা, আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না। তোমরা আমার শুভকে এনে দাও মা। জানি না মা, ভালোবাসা বড্ড পাষাণ, মানুষকে শুধু কষ্ট দিতে জানে। যদি তারা তার মর্যাদা না দেয়, আমিও এরকম পরিস্থিতির শিকার হয়েছিলাম। যখন আমি কলেজে পড়ি তখন হঠাৎ একদিন তোর বাবার সাথে আমার দেখা হয়, আর সেদিনই তোর বাবা আমাকে প্রথম দেখে ভালোবেসে ফেলে। আমাকে প্রপোজও করেছিল সেদিন, কিন্তু আমি তার প্রপোজ অ্যাকসেপ্ট করিনি, কারণ সে গরিব ছিল। তার পোশাক দেখে বুঝে গিয়েছিলাম। কিন্তু এরপর থেকে তোর বাবা আমার পিছনে লেগেই থাকতো। প্রত্যেকটা দিন তার ভালোবাসার কথা আমাকে বলতো। আমি তাকে নানা রকম ভাবে অপমান করতাম, তবুও সে আমার পিছন ছাড়তো না। দেখতে দেখতে আমাদের কলেজ লাইফ প্রায় শেষ পর্যায়ে হয়ে আসে। সবাই সবার মতো কলেজ ছেড়ে চলে যাবে। শেষ পরীক্ষার দিন তোর বাবা আমার সামনে আসে। এই, তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? তুই দুইটা বছর ধরে আমার পিছনে লেগে আছিস। যদি তোমার কাছে আমার কোনো লজ্জা থাকতো তাহলে প্রথম দিনই, যেদিন তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে, সেদিন চলে যেতাম। তোমার পিছু পিছু ঘুরে বেড়াতাম না। আর শুধু তোমাকে একটা কথা বলবো, তারপর থেকে আর কখনো তোমাকে জ্বালাবো না, তোমাকে ডিস্টার্ব করব না। আচ্ছা, তাড়াতাড়ি বলে এখান থেকে দূর হ। আমি তোমার পিছে এতদিন ধরে ঘুরছি, আমার প্রতি তোমার একটুও ভালোবাসা হয়নি? বা আমাকে কখনো ভালোবাসো না? তুই হাসালি আমাকে। তুই 2 বছর কেন, আরো 2000 বছরও যদি আমার পিছনে ঘুরঘুর করিস, তবুও তোকে আমি ভালোবাসবো না। আচ্ছা, ভালো থেকো, আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। আর এতদিন তোমাকে বিরক্ত করার জন্য সরি, আমাকে ক্ষমা করে দিও। এই বলে সে চলে যায়। কিছুদিন যাওয়ার পর থেকে আমি তাকে মিস করতে থাকি। আমি কখনো বুঝতেই পারিনি তাকে ভালোবেসে ফেলেছিলাম। 1 মাস কোনো রকম তাকে না দেখে থাকতে পারছিলাম, তারপর আর পারিনি। তাকে পাগলের মতো খুঁজে বেড়াতাম। অনেক খোঁজাখুঁজির পর তোর বাবার ঠিকানা পাই। তারপর তোর বাবার কাছে মাফ চেয়ে তাকে আমার মায়া চিরজীবনের জন্য বেঁধে নেই। সেই দিনগুলোতে আমি বুঝে গিয়েছিলাম যে ভালোবাসা বড্ড পাষাণ, মর্যাদা না দিলে অনেক কষ্ট দেয়। তোকেও না করেছিলাম, তুই জানিস নাই। মা, তুমি তো তবু কষ্ট করে হলেও বাবাকে পেয়েছিলে, কিন্তু আমি কি পাবো আমার শুভকে? শুভকে হারিয়ে ফেলবো না তো আবার? নিরাশ হবি না। আল্লাহর কাছে তোর করা পাপের ক্ষমা চেয়ে তার জন্য দোয়া কর, সেজন্য আবার তোর জীবনে ফিরে আসে। এখন একটু আরাম কর, আমি গেলাম। এই বলে আদিলার মা চলে আসে। অতপর আদিলা শুভর কথা চিন্তা করে বালিশে মুখ গুজে দিয়ে কান্না করতে থাকে। শুভ তার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে, তোর জন্য আজ এই দুধের শিশু কষ্ট করতেছে, তোকে কখনো ক্ষমা করব না। এসব ভাবতে ভাবতে শুভ কখন জানি মাঝ রাস্তায় চলে যায়। আর তখনই একটা গাড়ি এসে তাদের বাবা ছেলে দুজনকে উড়িয়ে নিয়ে যায়। তা দেখে আদিলা চিৎকার করে ওঠে, না, আমার শুভর কিচ্ছু হতে পারে না, আমি তাকে কিচ্ছু হতে দেব না। আদিলা চিৎকার শুনে তার মা দৌড়ে আসে। কি হয়েছে মা, এভাবে চিৎকার করলি যে? মা, শুভ অ্যাক্সিডেন্ট করেছে মা, আমি শুভর কাছে যাব মা। মা, তুই খারাপ স্বপ্ন দেখেছিস? তাকে নিয়ে ভাবতেছিলি তাই হয়তো খারাপ স্বপ্ন দেখেছিস। যা, এখন ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেন, না হলে শরীর খারাপ করবে। আদিলা তার মায়ের কথা না শুনে ওখানে মন খারাপ করে বসে থাকে। এভাবে আদিলার বন্দি ঘরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুভর জন্য কান্না করতে করতে তার দিন কাটতে লাগলো। এতে আদিলার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। শারীরিক আর মানসিক উভয়ভাবে সে দুর্বল হতে থাকে। তা দেখে আদিলার বাবা মা চিন্তা করতে লাগলো, যদি তার মেয়ে এভাবে রুমে বন্দি থাকে তাহলে হয়তো বেশ বড় কোনো বিপদের সম্মুখীন হতে হবে। আদিলার মা বাবা পরামর্শ করলো যে এই অবস্থা থেকে তাকে বের করতে হবে, আর তার দুটি রাস্তাই রয়েছে। শুভকে তার কাছে এনে দেওয়া, কিন্তু এটা সম্ভবই নয়। সে কোথায় আছে, কোথায় খুঁজবো তাকে? তাকে কোনো কাজের মধ্যে রাখা যেত, সে সবসময় কাজের মধ্যে নিয়োজিত থাকে। তাহলে হয়তো শুভর চিন্তা কিছুটা তোর মাথা থেকে দূর হবে।
তাহলে তাকে তোমার নতুন কোম্পানিতে এমডি হিসেবে আদিলাকে বসিয়ে দাও, যা তুমি শুভর জন্য কিনেছিলে। যেই ভাবা সেই কাজ। পরের দিনই তাকে নতুন কোম্পানির এমডি বানিয়ে দেয় তার বাবা। কিন্তু আদিলা কোনো মতে রাজি হচ্ছিল না দেখে আদিলার বাবা মা তাকে অনেক বুঝিয়ে রাজি করায়। অতঃপর সে রাজি হয়ে অফিসে যাওয়া আসা শুরু করে। শুভকে ভোলার চেষ্টা করলেও রাতের একাকিত্ব তাকে বারবার তার কথা স্মরণ করে দেয় তার সব পুরনো স্মৃতি। দেখতে দেখতে অতিবাহিত হয়ে যায় তার জীবন থেকে 60টি বছর। তবুও শুভর কোনো সন্ধান পায় না সে। প্রত্যেক দিন রাতে শুভ ছবি বুকে নিয়ে কান্না করতে করতে যেন আদিলার চোখের পানিও শুকিয়ে যায়, আর বের হতে চায় না তার চোখ থেকে। শুধু একটা আশাই সে বেঁচে আছে, তার ভালোবাসা একদিন তার জীবনে ফিরে আসবে। তার জন্যই সে অপেক্ষার প্রহর গুনছে। আব্বু, আগামীকাল আমরা দেশে ফিরবো। তোমার যা যা দরকার তুমি এখান থেকে নিয়ে নাও। আব্বু, তাহলে চলো না শেষবারের মতন আমরা লন্ডন শহরটি ঘুরে আসি। আচ্ছা চলো তাহলে। পরে তারা বাবা ছেলে সেখানে সারাদিন ঘুরে বেড়ায়। পরের দিন দেশে ফেরার উদ্দেশ্যে বিমানে উঠে বাবা ছেলে আনন্দ করছে। পাশেই থাকা একটি সুন্দরী মেয়ে তাদের বাবা ছেলের অবস্থা দেখে মিটিমিটি হাসতে থাকে। কারণ শুভ একবার একটা চিপস তার মুখে দিয়ে একটুখানি বের করে রাখে, আর সেই বের হওয়াটুকু আদনান তার বাবার মুখ থেকে খায়। এরকম ভাবে একবার আদনান করে, আরেকবার শুভ করে। এইভাবে তারা বাবা ছেলে এনজয় করছে। হঠাৎ একবার পিচ্চি আদনান তার বাবার ঠোঁটে কামড় দেয়। এতে মেয়েটি জোরে হেসে ওঠে। মেয়েটির হাসার শব্দ শুনে শুভ মেয়েটির দিকে তাকিয়ে, এভাবে হাসছেন কেন? আমরা বরাবরই বাবা ছেলে এরকম করে খাই। আপনাদের অবস্থা দেখে হাসি নাই, কিন্তু আপনার এই পিচ্ছি দুষ্ট ছেলের অবস্থা দেখেই হাসি পাচ্ছে। আচ্ছা, একটি কথা বলবেন? কি বলেন? যদি ভাই হন তো বলতে পারি। আচ্ছা। আমার নাম তানজিলা, আপনার নাম কি? আরিয়ান আহমেদ শুভ। কি জানি বলতে চাইলে? আপনাদের দুইজনকে বিমানে ওঠার আগে থেকে ফ্লো করছি, শুধু আপনাদের দুইজনকেই দেখছি। ভাবিকে তো দেখছি না। ভাবি কোথায়? আপনি তো বাঙালি, তো লন্ডনে কি জন্য আসছিলেন? সে অনেক বড় কাহিনী। কাহিনীর কথা শুনে তানজিলার মনে শুভর কাহিনী শোনার ইচ্ছা জাগে। বলো না ভাইয়া, প্লিজ। আচ্ছা শুনো তাহলে। এরপর শুভ তার আদিলার ঘটে যাওয়া সমস্ত ঘটনা শোনায়। তানজিলা ঘটনা শোনার পর, একটা মেয়ে এতটা খারাপ কিভাবে হতে পারে? বড়লোক বলে কি এত অহংকার করতে হবে? এখন কি করছে সে, তার কি কোনো খবর জানো ভাইয়া? না, হয়তো কোনো বড়লোক ছেলেকে বিয়ে করে সুখে সংসার করছে। তুমি বিয়ে করবে না? বিয়ে? যাকে ভালোবাসলাম, সুখে সংসার করতে চাইলাম, তাকেই পেলাম না। এখন আর বিয়ে করে কি করব? আমার বেঁচে থাকার সম্বল তো একটা আছেই, তাকে নিয়ে বাকি জীবনটা পার করে দেব। আচ্ছা, কখন থেকে শুধু আমি একাই বকবক করছি? তুমি তো তোমার ব্যাপারে কিছুই বললে না। তুমি কি জন্য লন্ডন আসছিলা? লেখাপড়া করতে আসছিলাম, লেখাপড়া শেষ তাই চলে আসলাম। পরে আরো কিছুক্ষণ গল্প করে ভাই বোনের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে যায়। অতঃপর শুভ বিমান থেকে নেমে একটা ম্যাচে ওঠে, আর তখনই আদনান বলে ওঠে, আব্বু, আমি ভাঙা বাড়িতে থাকবো না, আমার এখানে ঘুম আসবে না। আব্বু, তুমি এখানে 2টা দিন কষ্ট করো, তারপর তোমার জন্য একটা 5তলা বাড়ি কিনবো, পরে সেখানে আমরা থাকবো। আচ্ছা বাবা। অতঃপর তারা ক্লান্ত শরীরে ঘুমিয়ে যায়। পরের দিন শুভ বাড়ি খোঁজার উদ্দেশ্যে বের হয়, আর তখনই পিছন থেকে কে যেন শুভকে ডাক দেয়। শুভ পিছন দিক তাকিয়ে দেখতে পায় এক লোক তার দিকে আসছে। লোকটি শুভর কাছে আসতেই শুভ তাকে চিনে ফেলে। আপনাকে আমার চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি আপনাকে। আরমান ভাই মনে করেন কোথায় দেখছেন আমাকে? আরমান কিছুক্ষণ চিন্তা করার পর, ও শুভ ভাইয়া, মনে পড়েছে, আপনাকে লন্ডনে দেখেছি। আমি যে কোম্পানিতে চাকরি করতাম তার ম্যানেজার ছিলেন অনেক আগে। এসে পড়েছি, তাই চিনতে একটু কষ্ট হচ্ছে। তো দেশে কোন দিন আসলেন? গতকাল আসছি, আর এখন এখানেই থাকবো ভাবছি। ছোটখাটো একটা বাড়ি কিনবো, আর কোনো একটা কোম্পানিতে চাকরি করব। কি, এই ঢাকা শহরে এমন কোনো কোম্পানি আছে যেখানে আপনি চাকরি করবেন? আপনি চাইলে তো বড় বড় 4-5টা কোম্পানি একাই কিনে নিতে পারবেন। আপনি করবেন আবার অন্যের আন্ডারে চাকরি? ভাই, আপনার কথা শুনে খুব হাসি পাচ্ছে, একটু হেসে নেই। আরে ধুর, এত ভেজাল আমার ভালো লাগে না। ওখানে কষ্ট করে টাকা কামাইছি। আপনি আসার 1 বছর পরে একজনের সাথে শেয়ার করে একটা কোম্পানি দিয়েছিলাম, সেটাতে অনেক ভেজাল ছিল। এই করো সেই করো, আমার এগুলো ভালো লাগে না। সেখান থেকে টাকা আসতো অনেক, কিন্তু অনেক কষ্ট করতে হতো। এখন আর কষ্ট করতে মন চায় না, তাই রাকিব ভাইকে বুঝিয়ে দিয়ে চলে এসেছি। এখন সেখানকার ব্যবসায় যা লাভ হবে তা 3 ভাগের 1 ভাগ আমাকে দিবে, আর 2 ভাগ রাকিব দিবে।
ও, ভালো করছেন। তো ভাই এখন কই যাচ্ছেন? বাড়ি খুঁজতে বের হয়েছিলাম, একটা বাড়ি কিনবো। এদিকে তো কোনো ভালো বাড়ি বিক্রি করবে এমন নেই, তো আপনি এখন থাকছেন কই? গতকাল ম্যাচে উঠেছিলাম, আদনান সেখানে থাকতে চাচ্ছে না, তাই বাড়ি খোঁজার সন্ধানে বের হয়েছিলাম। যদি কিছু মনে না করেন, বাড়ি না পাওয়া পর্যন্ত যদি আপনি আমার বাসায় থাকতেন তাহলে নিজেকে ধন্য মনে করতাম। আরে আমার জন্য আপনি কেন কষ্ট করবেন? শুভ, এটা কষ্ট হবে না, এটা আমার সৌভাগ্য যে আপনার মতো একজন লোক আমার বাড়িতে কদম রাখবে। প্লিজ ভাই, না করবেন না। শুভ কিছুক্ষণ পর, আচ্ছা থাকবো। ভাই তাহলে চলেন আমার বাসায়। অতপর শুভ আরমানের বাসায় যায়। আদিলাদের বাসা থেকে 5-6 কিলোমিটার দূরে। অতপর বাসায় আসার পর নানা রকমের বিষয় নিয়ে গল্প করতে থাকে। একসময় আরমান বলল, ভাই আপনি যে বললেন চাকরি করবেন, আপনি তো বসে বসেই সারা জীবন খেতে পারবেন, চাকরি করার প্রয়োজন কি? বসে বসে খেলে বোর হয়ে যাব, তাই একটা চাকরি করতে চাচ্ছি। আছে কি কোনো ভালো অফিস? একটা ভালো কোম্পানি আছে যেখানে গতকাল লোক নেবে, আপনি চাইলে ট্রাই করতে পারেন। কিন্তু একটা সমস্যা ভাই। কি সমস্যা? সেখানকার বস মেয়ে, তবে ব্যবহার একদম নরম। তার ব্যবহারে সকল কর্মচারীরা খুশি থাকে, ভালোভাবে কাজ করে। এটা কোনো সমস্যা না, মেয়ে বস হতেই পারে। আচ্ছা ঠিকানাটা দেন। পরে আরমান ঠিকানা দেয়। পরে আরো কিছুক্ষণ গল্প করে আরমান চলে যায় রাতে। আব্বু সকালে আমাকে জাগিয়ে দিও, এক জায়গায় যেতে হবে। আচ্ছা বাবা। অতপর তারা বাবা ছেলে ঘুমিয়ে যায়। সকালে আদনান, আব্বু উঠো, কোথায় না যাওয়ার কথা। বাবা দাঁড়াও, আমি আসছি, এই বলে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসে। অতপর বাবা ছেলে দুইজনেই রেডি হয়ে সকালে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণের মধ্যে অফিসে এসে পড়ে। সেখানে এসে তারা দেখতে পায় অনেক মানুষ ভিড় পড়েছে। মনে হচ্ছে তারা সকলে ইন্টারভিউ দিতে এসেছে। একে একে অনেকেই যাচ্ছে, কেউ হাসি মুখে বের হচ্ছে, আবার কেউ মন খারাপ করে। সর্বশেষে শুভর ডাক পড়ে। অতপর শুভ ভিতরে গিয়ে দেখতে পায় বস মাথা নিচ দিক দিয়ে কি যেন লিখতেছে। শুভ চেহারা দেখতে পারে না। চেয়ার টেনে বসেন আর আপনার ফাইল দেন। মাথা নিচ করে বলল। শুভ তার ফাইল এগিয়ে দিয়ে মাথা নিচু করে ভাবতে লাগলো চাকরি কি দিবে নাকি দিবে না। আর তখনই বস বলে ওঠে, শুভ তুমি এতদিন কোথায় ছিলে? একটিবারও কি আমার কথা মনে পড়েনি তোমার? হঠাৎ এমন কথা শুনে বসের দিকে তাকাতেই শুভ চমকে ওঠে। যার জন্য সে এত কিছু করলো সে আজ তার সামনে। শুভ আর কোনো কথা না বলে সাথে সাথে তার ছেলেকে নিয়ে চলে আসতে ধরে। তখনই আদিলা, শুভ দাঁড়াও, কোথাও যেও না প্লিজ, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ দাঁড়াও। ততক্ষণে শুভ দরজার কাছে চলে যায়। আজ আদিলার কথা শুনছে না শুভ। যখন আদিলা দেখতে পায় শুভ তার কথা শুনছে না, চলেই যাচ্ছে, তখন আদিলা তার জায়গা থেকে উঠে দৌড়ে গিয়ে শুভর পা জড়িয়ে ধরে। প্লিজ শুভ, তুমি কোথাও যেও না, আমাকে মাফ করে তোমাকে একটিবার ভালোবাসার সুযোগ দাও। কথা দিচ্ছি, এই দেখে যতদিন প্রাণ থাকবে ততদিন তোমাকে এক ফোঁটা কষ্ট পেতে দেব না। শুভ তুমি একটিবার আমাকে মাফ করে তোমার বুকে টেনে নাও। পা ছাড়েন বলছি, না হলে খারাপ কিছু হয়ে যাবে। না, আমি পা ছাড়বো না, আগে তুমি আমাকে মাফ করে দাও, একবার তোমার বুকে টেনে নাও। অতপর শুভ এক হাতে আদিলার চুলের মুষ্টি ধরে তুলে, তোকে বলছি পা ছাড়, সেটা কি তোর কানে যায় না? আর কি বললি? তোকে মাফ করে তোকে বুকে টেনে নিব, তোকে ভালোবাসবো? তা কসমিন কালেও না। তোর প্রতি এখন আমার আর কোনো ভালোবাসা নেই, যা আছে সেটা পাহাড় পরিমাণ ঘৃণা। যা এখান থেকে দূর হ। এই বলে আদিলাকে ধাক্কা দিয়ে চলে আসে। আদিলা শুভর ধাক্কার তাল সামলাতে না পেরে দেওয়ালের সাথে মাথা লেগে তার মাথা ফেটে যায়। পরে আদিলা ওভাবেই কষ্ট করে উঠে শুভর পিছন পিছন যেতে থাকে। আর শুভ তুমি আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না শুভ, প্লিজ শুভ যেও না। এই বলে শুভকে সে ডাকতে থাকে, কিন্তু শুভ আদিলার ডাকে কোনো সাড়া না দিয়ে গাড়িতে উঠে চলে যায়। তখন পিচ্চি আদনান বলে ওঠে, বাবা উনি কি আমার সেই ডাইনি মা যে তোমাকে কষ্ট দিছে? বাবা। বাবা তাহলে চলো না, এখান থেকে আমরা চলে যাই, আবার যদি উনি তোমাকে কষ্ট দেয়। আজ রাতে এখান থেকে চলে যাব। এই বলে বাসায় চলে যায় শুভ। এদিকে আদিলা শুভকে থামাতে না পেরে কান্না করতে করতে বাসায় চলে আসে। অতপর কান্না করতে করতে তার বাবার রুমে যায়। একি মা, তোর এই অবস্থা কি করে? তোর মাথা থেকে তো রক্ত পড়ছে। আদিলা কোনো কথা না বলে তার বাবাকে জড়িয়ে কেঁদে কেঁদে বলতে থাকে, বাবা আজ আমার অফিসে শুভ আসছিল। কি বলছিস মা? এতদিন পর শুভ কই থেকে আসলো? জানি না বাবা এতদিন কোথায় ছিল ও, তার সাথে আমার সোনা মণিটাও ছিল। বাবাটা এখন কত বড় হয়ে গেছে, কিন্তু শুভ আমাকে দেখতেও দিল না।
আমাকে দেখা মাত্রই আমার সোনামণিটাকে নিয়ে চলে গেল। আমার কোনো কথাই শুনলো না। বাবা, বাবা, তুমি তাকে আমার কাছে এনে দাও, আমার বুকে ফিরিয়ে দাও। আমি তাকে ছাড়া বাঁচবো না। এবার যদি সে আমাকে ছেড়ে কোথাও চলে যায়, সত্যি সত্যি আমি আত্মহত্যা করব। বাবা, আমি তাকে না পেলে মরে যাব। মারে, এমন কথা বলিস না। আমি শুভকে তোর কাছে ফিরিয়ে দেব। তুই কান্না বন্ধ কর। আগে চল, তোকে হাসপাতালে নিয়ে যাই। অতপর আদিলার বাবা তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা তার মাথায় ব্যান্ডেজ করে দেয়। অতপর তাকে বাসায় নিয়ে আসে, কিন্তু বারবার আদিলার মুখ থেকে একটি শব্দই উচ্চারণ হয়। আমি শুভর কাছে যাব। বাবা, তাকে আমার কাছে ফিরিয়ে দাও। মা, তুই দেখছিস কি সে কোথায় চলে গেছে? বাবা, সে কোন বাসায় থাকে সেটিও দেখে আসছি। তাহলে মা, তুই এখন একটু বিশ্রাম কর। আমি বিকালে তার ওখানে যাব, তাকে তোর কাছে ফিরে নিয়ে আসব। ডাইনিটা কি সত্যি আমাকে ভালোবাসছে, নাকি এতদিন আমাকে কষ্ট দিতে পারি নাই দেখে আবার কষ্ট দেওয়ার জন্য নাটক করছে? তাই যদি হয় ডাইনি, তাহলে তোর মনের আশা কখনো পূরণ হবে না। আমি আজই চলে যাব এই শহর ছেড়ে। আর যদি সত্যি আমাকে ভালোবেসে থাকিস, তাহলে বড় ধরনের মাসুল দিতে হবে। তোর আমার থেকে দ্বিগুণ কষ্ট করতে হবে তোকে। এই বলতে থাকে আর তার কাপড় ব্যাগে তুলতে থাকে। এদিকে আদিলার বাবা আদিলার থেকে ঠিকানা নিয়ে শুভকে নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় জ্যাম হওয়ার কারণে তার যেতে যেতে রাত হয়ে যায়। এদিকে শুভ তার ছেলেকে নিয়ে গাড়ি আসার অপেক্ষা করতে থাকে, কখন গাড়ি আসবে আর কখন তারা তা দিয়ে চলে যাবে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। শুভ ভাবছে গাড়ি এসে গেছে, তাই দরজা খুলে দিতেই অবাক হয়ে যায়, কারণ আদিলার বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আঙ্কেল, আপনি কই যাচ্ছ? এতটা পর হয়ে গেছি আমি? আমার মেয়েটা না হয় দোষ করেছে, আমরাও কি দোষ করেছি যে আমাদের একটিবারও খোঁজ নিলে না? কোথায় ছিলে এই 7 বছর? চলো, আমাদের বাসায় ফিরে চলো। তোমার কোথাও যেতে হবে না। বুঝতে পারছি তুমি আমার মেয়ের কারণে আবার চলে যেতে চাচ্ছ। বিশ্বাস করো, এখন আমার মেয়েটা আর আগের মতো নেই। সে পরিবর্তন হয়ে গেছে। তোমার জন্য সে বারবার মরতে চাচ্ছে। তুমি ফিরে চলো। না আঙ্কেল, আমি আর ওখানে যাব না। আমি তোমার কাছে হাত জোর করে আমার মেয়ের জীবন ভিক্ষা চাইছি। সে তোমাকে না পেলে এবার মরেই যাবে। এতদিন তোমার কথা নানা রকম অজুহাত দিয়ে তাকে বাঁচিয়ে রাখছি। আজ তোমাকে সকালে অফিসে দেখে আমার কাছে কেঁদে কেঁদে তোমার কথা বলে। প্লিজ তুমি ফিরে চলো। আঙ্কেল, এ কি করছেন? সন্তানের কাছে হাত জোর করা পিতার মানায় না। আচ্ছা, আমি যাব। আব্বু কোথায় যাবে আবার? চলো না আমরা এখান থেকে চলে যাই। এটা কি আমার নানা ভাই? আদিলার বাবা তখন তাকে কোলে নিয়ে, কোথায় যাব নানা ভাই? আমাকে রেখে তোমাকে কোথাও নিয়ে যেতে দিব না। যাব না আমরা তোমার বাসায়। তোমরা আমার বাবাকে অনেক কষ্ট দিয়েছো, আবারও কষ্ট দিবে, তাই নিয়ে আসছো, তাই না? আমরা যাব না। চল বাবা, আমরা এখান থেকে চলে যাই। আমার নানা ভাইটা দেখছি বাবার মতো বড্ডই অভিমানী হয়েছে। তোমাদের আর কোনো কষ্ট দিব না, অনেক আদর করব এবার। সত্যি বলছে তো? আমাকে আদর করবে তো? সত্যি বলছি। তাহলে আমরা যাব। পরে শুভ আবার সেই চিরচেনা জায়গাতে যাওয়ার জন্য গাড়িতে উঠে গাড়ি তার আপন গতিতে চলছে। কিছুক্ষণ পরে আদনান তার নানুর কোলে ঘুমিয়ে যায়। বললে না শুভ, এতদিন তুমি কোথায় ছিলে? দেশের বাহিরে ছিলাম। কোথায়? পরে এক সময় বলবো। আচ্ছা। পরে তারা আরো কিছুক্ষণ নানা বিষয় নিয়ে গল্প করতে থাকে। কতবার বাড়িতে আসলে, শুভ যাও, আদিলার রুমে গিয়ে শুয়ে পড়ো। অনেক রাত হয়ে গেছে, সকালে কথা হবে। আমি নানু ভাইকে নিয়ে যাচ্ছি। অতপর শুভ আদিলার রুমে যেতেই আদিলা বিছানা থেকে দৌড়ে এসে জড়িয়ে ধরে শুভকে। আমি জানতাম তুমি আমাকে এখনো ভালোবাসো। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। সারাটা জীবন তোমাকে ভালোবাসবো, আদর করব। শুভ সাথে সাথে আদিলাকে তার বুক থেকে ছাড়িয়ে, তুই কি ভাবছিস আমি তোর জন্য এখানে আসছি? তাহলে তুই সেটি ভুল ভাবছিস। আঙ্কেলের অনুরোধে এখানে আসছি। আর তুই কি বললি? তোকে এখনো ভালোবাসি? সেই পাগল আমি নই। একটা সময় ছিল যখন তোকে পাগলের মতো ভালোবাসতাম, সবকিছুর বিনিময়ে তোকে কাছে চাইতাম। এখন সেই ভালোবাসা সময়ের পরিবর্তনের কারণে ধুলোই মিশে গেছে, শেষ হয়ে গেছে। তোর প্রতি আমার ভালোবাসা হারিয়ে গেছে, তোর প্রতি আমার ভালোবাসার মায়া। যদি আবার কখনো জড়িয়ে ধরার চেষ্টা করিস বা আমার কাছে আসার চেষ্টা করিস, তাহলে আবার চলে যাব এদেশ ছেড়ে। যা, এখন সামনে থেকে সর। এই বলে শুভ সোফার দিকে যায়। ওই দিক কোথায় যাচ্ছ? তুমি খাটে যাও, আমি না হয় সোফায় শুয়ে থাকি। তোর এত দামি বিছানায় ঘুমানোর এই ছোট লোকের যোগ্যতা হয়নি। তুই তোর বিছানায় থাক। আমি তোর রুমেও আসতাম না যদি তোর বাবা আসতে না বলতো।
তোর বাবার জন্যই তোর রুমে আমি আসছি। আমার সাথে আর কোনো কথা বলবি না, তাহলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। এই বলে শুভ সোফার উপরে শুয়ে পড়ে ঘুমিয়ে যায়। হঠাৎই রাতে কান্নার আওয়াজে শুভর ঘুম ভেঙে যায়। তখনই দেখতে পায় আদিলা তার পা বুকের সাথে জড়িয়ে নিয়ে অঝরে কান্না করছে আর বলছে, শুভ, আমাকে তুমি ক্ষমা করে দিয়ে একবার বুকে টেনে নাও। আমি না হয় তখন ভুল করেছিলাম, ভালোবাসা কি জানি নাই, অহংকারী ছিলাম, তাই তোমাকে কষ্ট দিছি। এখন তোমার সেই দুঃখগুলি ভালোবাসা দিয়ে ভোলানোর একটা সুযোগ তুমি আমাকে দাও। তুমি তো জানো শুভ, ভালোবাসার মানুষের থেকে কষ্ট পেলে কতটা আঘাত বুকে লাগে। আমি পারছি না শুভ তোমার করা অবহেলাকে সহ্য করতে। তাকিয়ে দেখো, আমি আর আগের মতো নেই, আমি ভালো হয়ে গেছি। তুমি আমাকে একটা সুযোগ দাও তোমার মনের রানী হতে। আমি দেখাবো তোমার মনের রানী হয়ে, শুধু একটি বার আমাকে মাফ করে দাও। এই তুই কি আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দিবি না? তোর জন্য কি একটু শান্তিতে বাঁচতেও পারবো না? যদি আমাকে একটু শান্তিতে না থাকতে দিস তো আমাকে গলা টিপে মেরে ফেল, তবুও আমাকে একটু রেহাই দে। আমাকে একটি বার ক্ষমা করে দাও, মেনে নাও। তোমাকে কখনো কষ্ট দেব না, সব সময় ভালোবাসবো। এই তুই কানের কাছে ঘ্যানর ঘ্যানর করা বন্ধ করবি, নাকি আমাকে উঠতে হবে? যদি উঠি তাহলে কিন্তু তোকে মেরেই ফেলবো। তুমি আমাকে কি মারবে? আমি তো তোমার বিরহে আগেই মরে গেছি। দেখ, তোর কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, তুই এখান থেকে যা। তোকে দেখতে, তোর কথা শুনতে আমি পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমাকে একটু রেহাই দে। অতঃপর আদিলা তখন সেখান থেকে চলে আসে, বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। পরের দিন ঘুম থেকে উঠে আদিলা তার ছেলেকে দেখতে পায় সোফার উপর বসে মোবাইলে কি যেন করছে। তা দেখে আদিলা দৌড়ে গিয়ে তার ছেলেকে পাগলের মতো কপালের গালে চুমু খেতে থাকে। এই কে আপনি? এমন পাগলামি করছেন কেন আমার সাথে? বাবা, আমি তোমার মা। আপনি আমার কেমন মা? জন্ম দিলে মা হওয়া যায় না, মনে নেই আপনার? যখন আমি আপনার পেটে ছিলাম তখন কি করেছিলেন? আমাকে মেরে ফেলার জন্য বাবাকে হুমকি দিয়েছিলেন। আমি তো আপনার পেটে ভাড়াটে হিসেবে ছিলাম। আপনার পেটের ভাড়া হিসেবে এক একটি দিন বাবাকে চাকর বানিয়ে রাখছে, গাধার মতো কাজ করিয়েছিলেন। আজ কেন আমার কাছে মা হওয়ার দাবি করছেন? আমার মা আমাকে অনেক আগে মেরে ফেলছে। আমার কোনো মা নেই। আমার বাবা আমার মা, বাবাই আমার বাবা। আমি আপনার পেটে আসায় যখন আমার বাবা দোষ ছিল, তাহলে কেন আমাকে ছেলে বলে চুমু খাচ্ছেন? আমার বাবার সাথে কেন এমন করেছিলেন? কি অপরাধ ছিল আমার বাবার? গরিব হওয়া কি আমার বাবার অপরাধ ছিল? জানেন বাবা আপনার সম্পর্কে আমাকে এই কথাগুলো বলতো আর কান্না করতো প্রত্যেকটি দিনই। বাবাকে দেখতাম কান্না করতো আপনার মতো। কোনো অহংকারী মেয়েকে আমি মা বলে ডাকতে পারবো না। আপনি যান এখান থেকে, আমার গেম খেলায় ডিস্টার্ব করবেন না। আদিলা তার ছেলের কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, বাবা, তুই আমাকে ক্ষমা করে দে, আর কখনো তোদের কাউকে কষ্ট দেব না। শুধু একটি বার আমাকে মা বলে ডাক বাবা, একটি বার। পারবো না, যতদিন আমার বাবা আপনাকে মা বলে ডাকতে না বলবে ততদিন আমি আপনাকে মা বলে ডাকতে পারবো না, পারবো না, পারবো না। আমি যান এখান থেকে। একজন মায়ের এর থেকে আর বড় কষ্ট কি হতে পারে যে সন্তান তাকে মা বলে ডাকতে অস্বীকার করে। আদিলা আদনানের কথা শুনে চিৎকার করে কাঁদতে থাকে। বাবা, তোরা আমাকে এভাবে কষ্ট দিস না, আমি নিতে পারবো না। বাবা, তোর কাছে হাত জোর করে বলছি, একটি বার আমাকে মা বলে ডাক। আমাকে ক্ষমা করে দিয়ে আমার বুকে আয়, আর কখনো তোদের কষ্ট দেব না। আমাকে একটা সুযোগ দে। তখন আদনান সাথে সাথে তার মাকে জড়িয়ে ধরে। সত্যি বলছো তো? আর আমার বাবাকে কষ্ট দিবা না? যদি আবার কষ্ট দাও তাহলে আমরা কিন্তু আবার লন্ডনে চলে যাব, আসবো না আর এখানে কখনো। আদিলা তার ছেলেকে কাছে পেয়ে আবার চুমু খায়। আদিলা কিছুক্ষণ পরে, তোদের আর কখনো কষ্ট দেব না, শুধু আদরই করব। বাবা, একটা কথা বলবি? বলো মা। লন্ডনে কি তোমার আর কোনো মা ছিল না? না মা, আমাকে এক আন্টি লালন পালন করেছে। জানো মা, আমি প্রায় সময় বাবাকে দেখতাম তোমার ছবি মোবাইল থেকে বের করে চুমু খেত, আবার বুকের সাথে নিয়ে কান্না করতো। কিছুদিন আগেও তোমার ছবি বুকে নিয়ে অনেক কান্না করছে। এটা বলার জন্য বাবা তোমাকে অনেক ধন্যবাদ। তুমি গেমস খেলো, আমি আসি। এই বলে আদিলা রান্নাঘরে চলে যায়।
কিছুক্ষণ পর আদিলা শুভর জন্য কফি করে নিয়ে রুমে যায়। এই শুভ, ওঠো, আর কত ঘুমাবে? প্রায় 9টা বাজে, তোমার জন্য কফি করে আনছি, ঠান্ডা হয়ে যাবে। শুভ চোখ খুলে আদিলাকে দেখতে পেয়ে, এই তোকে না আমার কাছে আসতে না করছি, তবুও বেহায়ের মতো কেন আসছিস? রাতেও তো ঘুমোতে দেশ নাই, এখন একটু ঘুমাচ্ছি তাও ডিস্টার্ব করছস। তুই কি চাচ্ছিস আমার থেকে? আমি যেন আবার চলে যাই? তোমার এখন কোনো কথা শোনার ইচ্ছা আমার নাই। তুমি উঠবে নাকি এখন, নাকি পানি ঢেলে দিব? যাও, ফ্রেশ হয়ে এসে কফিটা খেয়ে নাও। শুভ রাগে চোখটা লাল করে উঠে যায়। অতঃপর ফ্রেশ হয়ে আসলে আদিলা কফির কাপ শুভর হাতে দেয়। শুভ সাথে সাথেই খিল মেরে ফেলে দেয়। তোকে না করছি না, আমার সামনে আসবি না। তোকে দেখলে আমার গা জ্বলে। আর তোকে আমি ডিভোর্স দিছি, তুই কেন আবার অধিকার খাটাতে আসিস? তুই কোনো অধিকার খাটাতে আসবি না আমার সামনে। তুমি একাই সাইন করলে তো আর ডিভোর্স হবে না, আমাকেও সাইন করতে হবে। ঠিক আছে, আমি কখনো তোমার সামনে আসবো না, তবে শুধু একটি বার তোমার চোখের দিকে তাকিয়ে বলবে আমি তোমাকে ভালোবাসি না। শুধু একটি বার বলো। জানি তুমি পারবে না, কারণ তুমি এখনো আমাকে আগের মতোই ভালোবাসো। তুমি আমাকে কষ্ট দিয়ে তো নিজেও কষ্ট পাচ্ছ। আর তুমি কি বললে, আমাকে দেখে তোমার গা জ্বলে? তাহলে তোমার মোবাইলে এখনো আমার ছবি আছে কেন? কেন তুমি এখনো আমার ছবি বুকে নিয়ে কান্না করো? বলো, উত্তর দাও। জানি পারবে না একটির উত্তর দিতে, কারণ এগুলোর উত্তর তোমার কাছে নেই। তুমি আমাকে কতদিন কষ্ট দিতে পারবে আমি দেখব। তুমি না করলেও বারবার আমি তোমার কাছে আসব। দেখ, তোর বালের পেঁচাল শোনার টাইম আমার নাই। তুই কি বললি? তোর দিকে চেয়ে বলবো তোকে ভালোবাসি না? তোর দিকে তো তাকাতেও আমার ঘৃণা লাগে। আর তুই হাজার চেষ্টা করলেও আমাকে পাবি না, কারণ আমি আর তোকে ভালোবাসি না। আমি এখন অন্য একজনকে ভালোবাসি। শুভর মুখে আদিলা অন্যজনের কথা শুনেই, না শুভ, তুমি এমন করতে পারো না। তুমি আমাকে এভাবে ঠকাতে পারো না। এই বলে আদিলা শুভর পা জড়িয়ে ধরে। তুমি আমাকে মাফ করে দাও। আমার করা অপরাধের যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিও না। আমি মরে যাব। আমি যদি তোমার কাছে এত ঘৃণার পাত্র হয়ে থাকি, তোমার অন্তরে যদি আমার জন্য কোনো ভালোবাসা না থাকে, তাহলে আমাকে তুমি বালিশের চাপা দিয়ে মেরে ফেলো। তবু এমন শাস্তি আমাকে দিও না। আমি তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না। তোমার দোহাই লাগে শুভ, তুমি আমাকে ছেড়ে যেও না। তোকে বলছি আমার কাছে না আসতে। বারবার বেহায়ের মতো কেন আসিস আমার কাছে? শোন, তুই যদি সত্যি আমাকে ভালোবেসে থাকিস, তাহলে আমার কাছে আসার চেষ্টাও করবি না। তাহলে বুঝবো তুই সত্যি আমাকে ভালোবাসিস। এমন শর্ত দিও না শুভ, আমি পারবো না এমন শর্ত মানতে। মানলে মান, না মানলে না মান, সেটা তোর ব্যাপার, আমার পাসার তুই। এই বলে শুভ আদিলার থেকে পা ছাড়িয়ে বাহিরে চলে আসে। এভাবেই কিছুদিন চলে যায়। আদিলা শুভর দেওয়ার শর্ত অনুযায়ী দিনে তার কাছে না গেলেও প্রতি রাতে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য যায়, কিন্তু শুভ কিছুতেই তাকে ক্ষমা করছে না। 15 দিন পর সকালে আদিলার বাবা শুভকে তার রুমে ডাকে। বলেন আঙ্কেল। দেখো, আমার মেয়েটা দিন দিন কেন জানি মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। একা এত বড় অফিস সামলাতে পারছে না, আমিও তাকে কোনো সাহায্য করতে পারছি না। আমারও তো নিজের অফিস দেখাশোনা করতে হয়। আমার কাছে আদিলা তোমাকে আবদার করেছে, যদি তুমি তার কাজে কিছু হেল্প করতে, তাহলে হয়তো তার কষ্টটা কমে আসতো। পারবে কি তার অফিসে কাজ করতে? পারবো। আদিলা শুভর জবাব শুনে খুশি হয়, কারণ আদিলা অফিসে গেলে শুভকে দেখতে পারে, এখন সবসময় দেখতে পারবে। তাহলে আজকেই জয়েন করো। আচ্ছা আঙ্কেল। অতঃপর তারা আরো কিছুক্ষণ গল্প করে সকালে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তখনই শুভ, দেখ তোকে আগে একটা কথা বলে রাখি, অফিস তোর ঠিক আছে, কিন্তু আমি তোর কোনো কথা মানতে পারবো না। আমার যখন যা করতে মন চাইবে আমি তাই করব। এতে তুই অফিসে আমাকে রাখলে রাখবি, না হলে না রাখবি, সেটা তোর ব্যাপার। আমি কি এতই বড় ভুল করে ফেলেছি, যার জন্য আমাকে এভাবে তিলে তিলে শেষ করে দিচ্ছ? আমাকে একেবারে মেরে ফেললেই তো পারো। শুভ চুপ করে থাকে, কথা বলে না। মনে মনে ভাবতে থাকে, কষ্ট বেশি দিয়ে ফেলছি না তো তাকে? আমি তার মধ্যে কষ্ট দিচ্ছি, তাহলে আমার আর তার মাঝে পার্থক্য কি থাকলো? আর কিছুটা দিন কষ্ট দিয়ে তাকে মেনে নেব, আপন করে নেব। ধুর, আমি এসব কি ভাবছি? আমাকে তো সে কম কষ্ট দেয়নি, আরো তাকে অনেক কষ্ট করতে হবে, আরো অনেক কষ্ট দিব। শুভ, নামো, এসে পড়েছি। এমন কথা শুনে শুভর ধ্যান ভেঙে যায়। এরপর অফিসে চলে আসে। আদিলা তার রুমে যেতে থাকে, আর শুভ অফিসটা ভালো করে দেখতে থাকে। হঠাৎ একটা মেয়ে এসে শুভকে জড়িয়ে ধরে। এটা আদিলার চোখে এড়ায় না। আমি ভাবতেই পারি নাই ভাইয়া তোমার সাথে আমার দেখা হবে কখনো। জয়েন করলে এই অফিসে?
আমিও ভাবতেই পারি নাই তোমার সাথে আমার দেখা হবে। আমি আজই জয়েন করেছি। তোমার সাহস কি করে হয় শুভকে জড়িয়ে ধরার? তানজিলাকে মারতে দেখে শুভ রেগে যায়, ঠাস ঠাস করে দুইটা দিয়ে। তোর সাহস কি করে হলো আমার সামনে আমার গার্লফ্রেন্ডকে থাপ্পড় মারা? মন চাইলে সে আমাকে আবার জড়িয়ে ধরবে, হাত ধরে ঘুরবে, তাতে তোর কি? আমার গার্লফ্রেন্ড, সে যখন যা ইচ্ছা তখন আমার সাথে তাই করবে। সরি বল, না হলে কিন্তু আরো দুইটা দেব। আদিলা সরি বলে কান্না করতে করতে তার কেবিনে চলে যায়। এগুলো বলছি, কিছু মনে করো না। আমি কিছু মনে করি নাই, আমি বুঝে গেছি আমাদের ম্যামে তোমার স্ত্রী। কিন্তু ভাইয়া, তুমিও কিন্তু তার মতোই ভুল করেছো। সে তোমাকে অনেক ভালোবাসে। কোনো মেয়ে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না, তেমনি আদিলাও এখন চায় না। তাই তো তোমাকে জড়িয়ে ধরা সে সহ্য করতে পারেনি ভাইয়া। তার ভুল ক্ষমা করে দিয়ে তাকে মেনে নাও। আমার মনে হয় না সে তোমাকে ধোঁকা দিচ্ছে, সত্যি সত্যি তোমাকে ভালোবাসে। কোনো অঘটন ঘটার আগেই তাকে মেনে নাও। মেনে নিব আর কিছুদিন পর, তবে কিছুদিন তোমাকে আমার সাথে ভালোবাসার অভিনয় করতে হবে। ভাইয়া, অভিনয় করব, বাট এটা কিন্তু অন্যায়। একজন মেয়ের কাছে এর থেকে বেশি কষ্ট আর কিছুই নয় যে তার ভালোবাসার মানুষটাকে এড়িয়ে চলে, তার সামনেই অন্যজনকে ভালোবাসে। ভাইয়া, যদি আমি করি এরকম তোমার সাথে, এতে ম্যাম কিছু করে ফেলতে পারে। ভাইয়া, আমি চাচ্ছি সে যখন তার ভুল বুঝতে পারছে, তুমি তাকে ক্ষমা করে দিয়ে মেনে নাও। এটাই তোমাদের জন্য ভালো। একটা কথা কি জানো, কোনো জিনিস এমনিতে হাসিল হলে কিছুদিন পরে তার মর্যাদা থাকে না, কমে যায় তার প্রতি চাহিদা। তাই আমি তাকে একটু কষ্ট দিতে যাচ্ছি যেন সে আমাকে কষ্ট করে পায়, আর আমার প্রতি যেন তার মর্যাদা বা চাহিদা যেন কখনো না কমে। তুমি যা ভালো মনে করো তাই করো, কিন্তু এমন বেশি করে ফেলো না যাতে চিরজীবনের জন্য তাকে হারাতে হয়। ভাইয়া, আমি গেলাম, এখন কাজ করতে হবে, পরে কথা বলবো। তুমিও কাজে যাও। এই বলে তানজিলা তার কেবিনে চলে যায়। অতঃপর শুভ আরো কিছুক্ষণ ঘোরাফেরা করে আদিলার কেবিনে গিয়ে দেখতে পারে আদিলা এখনো মাথার নিচের দিক দিয়ে কান্না করছে। আমার কি কাজ, তাড়াতাড়ি বল। আর আমার কেবিনটা দিতে হবে তানজিলার পাশে। হঠাৎ কারো আওয়াজ শুনে আদিলা মাথা তুলে শুভকে সামনে পেয়ে তার দিকে তাকিয়ে থাকে। এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে না থেকে কাজের কথা বল। তানজিলা কি আমার থেকেও বেশি সুন্দর? তোর থেকে বেশি সুন্দর না হলেও তোর থেকে তার মনটা বেশি সুন্দর। এখন এগুলো প্যাচাল না পেরে আমি যা বলছি তা কর। এতে যদি তোর অসুবিধা হয় তাহলে আমাকে তোর অফিসে বা তোদের বাসায় রাখতেও পারিস না। ও রাখতে পারিস, সেটি তোর ইচ্ছা। এখন বল কি কাজ করতে হবে। তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু আমার পাশে বসে থাকো। আমি পারবো না তোর রুমে বসে থাকতে, তোকে আমার ভালো লাগে না। যদি পারিস তানজিলার পাশে আমার কেবিন দিবি, না হলে কাল থেকে আমি আসবো না। আচ্ছা যাও, তুমি তার পাশেই বসে এই ফাইলগুলো দেখো। অতঃপর শুভ সেখানে তানজিলার পাশে বসে কাজ করতে শুরু করে আর আদিলাকে দেখিয়ে দেখিয়ে প্রেমের অভিনয় করতে থাকে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। হঠাৎ একদিন তানজিলা শুভকে বলে, আমাদের নাটকটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে কষ্ট দেওয়ার জন্য আর ভালোবাসার নাটক করতে পারবো না। অনেক কষ্ট তুমি তাকে দিয়েছো, মানুষ মাত্রই ভুল, তার ভুল হয়েছিল। সে এখন সঠিক পথে ফিরে এসেছে, সে এখন তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি চাইছি এখন ভাবিকে মেনে নাও। 2-1 দিন যাবৎ ভাবির আচরণ আমার কাছে ভালো লাগছে না, হয়তো ভাবি কোনো কিছু করে বসবে। আমিও আজ তোমাকে বলতে চাইছিলাম আর ভালোবাসার নাটক করব না, আজ তাকে মেনে নেব। আজ থেকে আমার জানটাকে আর কষ্ট দিব না। অনেক কষ্ট দিয়ে ফেলছি তাকে, আপন করে নেব। তার সমস্ত কষ্ট ভালোবাসা দিয়ে দূর করে দেব। আজ থেকে তাকে অনেক আদর করব, সব সময় চোখে চোখে রাখবো। 1 মিনিটের জন্যও চোখের আড়াল হতে দিব না। জানো তানজিলা, আমার আদিলাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। প্রত্যেক দিন দুইজনে একসাথে অফিসে আসবো, একসাথে যাব, মাঝে মাঝে নিজ থেকে ঝগড়া করে তার সাথে অভিমান করে থাকবো। আদিলা আমার অভিমান ভাঙতে আসলে তার কপালে একটি পাপ্পি দিয়ে আমার কোলে তার মাথা রাখতে বলবো। তারপর আমি তার চুলে বিলি কাটতে থাকবো আর মান অভিমানের কথা বলতে থাকবো। আবার যদি কখনো আদিলা অভিমান করে তাহলে আমি নানা রকমের কৌশলে তার অভিমান ভাঙাবো। আরো অনেক ইচ্ছা আছে যা তুমি কাজে কর্মে দেখতে পারবে। পরে তারা আরো কিছুক্ষণ গল্প করে অফিস ছুটি হলে বাসায় চলে যায়। শুভ বাড়িতে আসলেই আদনান দৌড়ে এসে, বাবা, তোমাকে একটা কথা বলবো। যদি তুমি না মানো তাহলে তোমার সাথে আমি আর কখনো কথা বলবো না। আমি আম্মুর সাথে কথা বলবো। আম্মু অনেক ভালো, তুমি এখন পচা হয়ে গেছো। কি হয়েছে বাবা, বলো, আমি মানবো। তুমি আম্মুকে ক্ষমা করে দাও না কেন? আম্মু তোমার জন্য প্রতি রাতে কান্না করে, তোমার জন্য ভালো মতো খাবার খায় না। দেখো না আম্মুকে এখন রোগা রোগা মনে হয়। জানো বাবা, প্রত্যেক দিন
আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে। বাবা আদনান, তুই একটু তোর বাবাকে বল না যেন আমাকে ক্ষমা করে দেয়। দেখ না, আমি আগের মতো এখন অহংকার করি না। মানুষ মাত্রই ভুল, একবার না হয় ভুল করেছি, তার জন্য তো আমাকে 60টি বছর কষ্ট করতে হয়েছে। প্রতিটি রাতে তার ফেরার অপেক্ষায় নির্ঘুম কাটাতাম, তার জন্য প্রতি রাতে কান্না করতাম। জানো বাবা, আজ সকালে আম্মুকে দেখে দিয়ে বলেছে তুমি যদি তাকে ক্ষমা না করো তাহলে নাকি আম্মু না ফেরার দেশে চলে যাবে। বাবা, এই দেশটা কোথায়? শুভ আদনানের কথায় চিন্তা করতে লাগলো, সত্যি কি আদিলা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে যাবে? না, আমি তাকে কোথাও যেতে দিব না, আজকেই তাকে মেনে নিব। কি হলো বাবা, কি ভাবছো? বলো বাবা, না ফেরার দেশটা কোথায়? আদনানের কথায় শুভর ধ্যান ভাঙে। না বাবা, কিছু না, তোমার আম্মুকে কোথাও যেতে দিব না। তোমার আম্মু আজ অফিস থেকে আসলে তাকে ক্ষমা করে দিব, আর কষ্ট দিব না। এবার খুশি তো? বাবা। যাও, তুমি তোমার নানু ভাইয়ের কাছে যাও। অতঃপর শুভ সেখান থেকে রুমে এসে আদিলার জন্য অপেক্ষা করতে থাকে। আর শুভ ভাবতে থাকে আজ আদিলা রুমে আসলেই বলবে, তোমাকে এভাবে দেখতে আর ভালো লাগে না, যাও এখনই ফ্রেশ হয়ে এসে সুন্দর করে সাজো। অতঃপর যখন আদিলা আয়নার সামনে সাজতে যাবে তখন সে পেছন থেকে জড়িয়ে ধরে, তার শ্যাম্পু কলা চুলের ভিতর নাক ডুবিয়ে দিয়ে তার ঘ্রাণ নিবে। অতঃপর তার ঘাড়ে আলতো করে একটা চুমু দিয়ে বলবে, বড্ড ভালোবাসি পাগলি তোকে, আর কখনো ছেড়ে যাব না, আমাকে ক্ষমা করে দাও। এসব ভাবতে থাকে আর আদিলার জন্য রুমে বসে থাকে। অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়, তবুও আদিলা বাসায় ফিরে না। হঠাৎ শুভর ফোনে একটা কল আসে। কে বলছেন? এটা কি শুভ স্যারের নাম্বার? স্যার, আদিলা ম্যাম কার অ্যাক্সিডেন্ট করেছে, গুরুতর আহত হয়েছে, বাঁচার চান্স একদমই নেই। স্যার, দ্রুত আপনি এই হাসপাতালে চলে আসুন। সংবাদটি শোনার সাথে সাথেই শুভর পায়ের নিচের মাটি যেন সরে যায়। শুভ চিৎকার করে, না, আমার আদিলার কিছু হবে না, আমি তাকে কিছু হতে দিব না। এই বলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পর শুভ হাসপাতালে গিয়ে পৌঁছে ডাক্তার বের হওয়ার অপেক্ষা করতে থাকে। আস্তে আস্তে আদিলার বাবা মাও হাসপাতালে পৌঁছে তারা সহ কান্না করতে থাকে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলে শুভ দৌড়ে গিয়ে, ডাক্তার, আমার আদিলার কেমন অবস্থা? ডাক্তারের কথা শোনার সাথে সাথে শুভ ঠাস করে মাটিতে বসে যায়। পাগলের মতো একা একাই কথা বলতে থাকে, আজ আমার জন্যই এমন হলো, আমি খারাপ, আমি তোর ভালোবাসা বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দে। কিছুক্ষণ পর শুভ বসা থেকে উঠে দৌড়ে ক্যাবিনে গিয়ে আদিলার ডেড বডিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, কেন এমন করলি তুই? কেন চলে গেলি আমাকে ছেড়ে? আমি এখন কাকে নিয়ে বাঁচবো বল? কথা বল আমার সাথে, রাগ করে থাকিস না। তাকিয়ে দেখ, তোর শুভ তোর কাছে ফিরে এসেছে, একটিবার কথা বল আমার সাথে। চোখ খোল আদিলা, চোখ খোল। কিন্তু আদিলার কোনো সারা শব্দ নেই, হারিয়ে গেছে না ফেরার দেশে। এদিকে আদনানও তার মাকে ধরে কান্না করছে। আম্মু, কথা বলো, আমার সাথে কথা বলো। আমার আব্বুর সাথে কথা বলতে হবে না তোমার। আব্বু বসা, তুমি আমার সাথে কথা বলো। তুমি না আম্মু আমার সাথে কথা না বলে থাকতে পারো না, তাহলে আজ কেন আমার সাথে কথা বলো আমার সাথে। আদিলা মরার কথা শুনে সবাই কান্না করছে। কিছুক্ষণ পর আদিলার বাবা আদিলার লাশ নিয়ে বাড়িতে চলে আসে। অতঃপর বাকি কাজ করে কবর দিয়ে সবাই চলে আসে, কিন্তু শুভ তার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এভাবেই কিছুদিন চলে যায়। হঠাৎ একদিন 2 মাস পর, দেখা শুভ, এভাবে ভেঙে পড়লে হয় না। আমার একমাত্র মেয়ে মারা গেছে, আমি তো তোমার মতো ভেঙে পড়ি নাই। দেখা শুভ, যা হওয়ার হয়ে গেছে, এখন তোমার জন্য না হলেও আদনানের জন্য একটা বিয়ে করে নাও, আবার নতুন করে শুরু করো। আদনানকে স্কুলে ভর্তি করা হয়েছে, আমরা সময় দিতে পারবো না, তুমিও পারবে না, তোমাকে আদিলার অফিস সামলাতে হবে। তুমি না করো না বাবা। না আঙ্কেল, আমি আর কখনো বিয়ে করব না। যাকে ভালোবেসেছিলাম তাকে আমার দোষের কারণে তাকে হারিয়েছি, আমি পারবো না এই মনে অন্য কাউকে জায়গা দিতে। যতদিন বেঁচে থাকবো আদিলার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো। তোমাকে এখন জোর করে কিছু করতে বলবো না, তোমার মন ভালো নেই, তবে এভাবে আর কতদিন ঘরে বন্দি থাকবা? তুমি আদিলার অফিসের দায়িত্বটা নাও, কাজের মধ্যে থাকলে হয়তো কিছুটা একাকিত্ব দূর হবে। আচ্ছা আঙ্কেল, কাল থেকে অফিসে যাব। পরের দিন শুভ আদনানকে স্কুলে দিয়ে অফিসে যায়। এভাবে কিছুদিন অফিসে যাওয়া আসার পর একদিন শুভ আদনানকে নিয়ে অফিসে যায়। অতঃপর শুভ কাজ করতে থাকে। এমন সময় মেয়েলি কণ্ঠ ভেসে আসেন। মেয়েটি ভিতরে আসার পর, এই আপনি কে? এটা তো আদিলা ম্যাডামের অফিস, আপনি তার জায়গায় কি করছেন? শুভ মেয়েটির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এত সুন্দর মেয়ে হয় নাকি? কাজল কালো, হরিণীর মতো চোখ, হাতে গোলাপি চুড়ি, গায়ে গোলাপি রঙের শাড়ি, দেখতে মনে হয় মেয়েটির কাছে পরীরাও হার মেনে যাবে।
কিন্তু শুভর মেয়েটির দিকে কোনো আকর্ষণই ছিল না। শুভ একবার তাকিয়ে আবার নিজের কাজে মন দেয়। আরে আশ্চর্য, আমি প্রশ্ন করছি আর আপনি কোনো উত্তর দিচ্ছেন না। আমার মতো একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, বসতেও বলছেন, তাকিয়েও দেখছেন না। মনে হচ্ছে এখানে কোনো বটগাছের পেতনি দাঁড়িয়ে আছে। আচ্ছা বসেন, কি চাই সেটা বলে এখান থেকে চলে যান। আমি এখানে বসে থাকলে আমার রূপের প্রেমে পড়ে যাবেন বুঝি, তাই তাড়িয়ে দিতেছেন? আপনি সুন্দরী হতে পারেন, বাট আপনার প্রতি আমার কোনো চাহিদা নেই। আপনি কি বলতে আসছেন সেটা বললে খুশি হব। আচ্ছা বলছি, তার আগে এটা বলেন, এখানে আদিলা ম্যাডাম ছিল, সে কই? তার সাথে আমার কথা ছিল, আর আপনি তার জায়গায় কেন? তখন আদনান, আন্টি আম্মু আকাশের তারা হয়ে গেছে, তাই আব্বু আম্মুর জায়গায় বসেছে। ও সরি, আমি শুনি নাই ম্যাডাম আকাশের তারা হয়ে গেছে। তা স্যার কতদিন আগে? 2 মাস আগে। সরি স্যার, না জেনে আপনার সাথে খারাপ বিহেভ করে ফেলেছি। ইটস ওকে। এখন বলেন কি দরকার? আমার নাম তাবাসসুম। আমার আদিলা ম্যাডামের সাথে কথা হয়েছিল 6 মাস আগে। তিনি আমাকে তার পিএ হিসেবে চাকরি দিতে চেয়েছিল, তাই ম্যাডামকে আজ বলতে আসছিলাম যে আগামীকাল থেকে জয়েন করতে চাই। ও, এখন তো আর আদিলা নেই, আর আমি আপনাকে সেই জায়গায় চাকরি দিতে পারবো না। কেন স্যার, ভয় পাচ্ছেন যদি আপনি আমার প্রেমে পড়ে যান? আমি আগেই বলছি, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি চাইলে অন্য পদে চাকরি নিতে পারেন। প্লিজ স্যার, আমি আদিলা ম্যাডামের থেকে শুনেছিলাম আপনি নাকি তাকে একসময় অনেক ভালোবেসেছিলেন। আপনার সেই ভালোবাসার তাগিদে আদিলা ম্যাডামের দেওয়া চাকরিটা আমাকে দেন। আমার ওই পদটাই লাগবে। শালা বুইরা, যেন তোর জীবনটা তেনা তেনা করতে পারি। অন্য পদে চাকরি দিলে আমি তো পারবো না তোর জীবনের 12টা বাজাইতে। প্লিজ স্যার, না করেন না, প্লিজ স্যার, প্লিজ। সুন্দরী মেয়ের করুণ সুরে বলায় শুভর মনে একটু দয়া আসে। সরি তাবাসসুম, আমি এই পদে চাকরি দিতে পারছি না, তবে আপনার ইচ্ছা অনুযায়ী একটা নিতে পারেন। যা চান আমি দিব। আচ্ছা স্যার, আমি যা চাইবো তাই দিবেন তো? বলেন। আমি প্রত্যেক দিন এই আব্বুটাকে সকালে স্কুলে দিয়ে আসব, আবার ছুটি হলে নিয়ে আসব, আর টুকটাক কিছু কাজে আপনাকে সাহায্য করব। রাজি আছেন তো? আর রাজি না থাকলেই কি? আপনি জবান দিচ্ছেন। এই আন্টি খবরদার, তুমি আমাকে আব্বু বলে ডাকবা না, এই নামে আমাকে আম্মু ডাকতো। আচ্ছা বাবা, ডাকবো না আর। তাহলে তোমার নামটা কি বলো? আমার নাম আদনান। ও স্যার, তাহলে আমি ডিউটি কাল থেকেই শুরু করব। শুভ ভাবতেই পারছে না কি হতে যাচ্ছে। মেয়েটির আচরণ তার কাছে সুবিধা মনে হচ্ছে না, কেমন যেন লাগছে। আবার তাকে চিনা চিনাও লাগছে, মনে হচ্ছে মেয়েটি তার কাছের কেউ। কে এই মেয়েটি ভাবতে পারছে না শুভ। স্যার কি ভাবছেন, কিছু তো বলেন। শুভ কি বলবে সেই ভাষা খুঁজে পাচ্ছে না। আচ্ছা, জবান যখন দিয়েছি তাহলে কাল থেকে ডিউটি পালন করবেন। শুভ এই কথা বলতেই তাবাসসুম তার চেয়ার থেকে উঠে এসে শুভর গালে কিস করে বসে। এতে শুভ স্থির হয়ে যায়। কি হচ্ছে কিছুই সে বুঝতে পারছে না। এটা কি হলো? সরি স্যার, খুশিতে আত্মহারা হয়ে আপনাকে কিস করছি। প্লিজ কিছু মনে করেন না, আমাকে খারাপ ভাববেন না। আমি কোনোদিন এমন হইনি, আমার কোনোদিন এমন হয়নি। আমি নিজেও ভাবতে পারছি না এমন হুঁশহারা কিভাবে হলাম। ইটস ওকে, আর যেন এমন না হয়। স্যার, আর এমন হবে না। আপনি তাহলে এবার আসতে পারেন। স্যার, আপনি এমন কিপটুস কেন? কখন থেকে আসছি, না একটা কফি না একটা চা, কিছুই তো খাওয়ালেন না। আরেকদিন খায়েন, আজ এখান থেকে যান। স্যার বুঝি বুঝি, আমি সামনে থাকলে আপনার ভেতরে কুচকুচ হতা হ্যাঁ, তাই না? তাই তাড়াতাড়ি আমাকে তাড়িয়ে দিতেছেন। আচ্ছা স্যার, সমস্যা নেই, আমি যাচ্ছি। এই বলে হাসতে হাসতে মেয়েটি চলে যায়। পরে শুভ তার অফিস শেষ করে বাড়িতে চলে আসে। রাতে শুভ শুয়ে শুয়ে ভাবতে থাকে, কে এই মেয়ে, কেন সে আমার সাথে এমন করলো? ধুর, কি চিন্তা করছি, এই যে কান ধরলাম, আমি আর তাকে নিয়ে ভাববো না। এদিকে তাবাসসুম ভাবতেছে, তাকে আমার লাইফ পার্টনার বানাবো, কিন্তু শুনলাম তো স্যার 1 নাম্বারের লুচ্চা, বউকে রেখে আরেকজনের সাথে লাইন মারে। কি করব আমি? তাকে দেখেই তো আমার মনের ঘন্টা বেজে গেছে। তাকে তো আমি ভালোবেসে ফেলেছি। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায়। পরের দিন শুভ ঘুম থেকে উঠেই চমকে ওঠে। এ আমি কাকে দেখছি? এটা কি করে সম্ভব? আপনি এখানে? আমার বাসা চিনলেন কি করে? তাও সোজা আবার আমার রুমে আসছেন। আরে কুল কুল, আমি এখানে চুরি করতে আসি নাই, আমি আমার ডিউটি পালন করতে আসছি। গতকালই তো বললাম আজ থেকে আমার ডিউটি পালন করব, তাই চলে আসলাম আদনানকে নিতে। আপনি আমার বাসা চিনলেন কি করে? আমি অনেক আগে থেকেই চিনতাম,
তাই এখানে আসতে কোনো সমস্যা হয়নি। আর এখানে আমি আসছি, এটা কি আপনার খারাপ লাগছে? আমার মতো সুন্দরী মেয়েকে দেখার জন্য হাজার ছেলের ভিড় জমে যায়, আর আপনি কি সব কথা বলছেন? ধুর, আপনার রুমে আর আসবোই না। এই বলে তাবাসসুম তার রুম থেকে বের হয়ে আদনানের কাছে আসে। আব্বু চলো, স্কুলের সময় হয়ে আসছে। তোমার আন্টি তোমাকে না করছি, আমাকে আব্বু বলে ডাকবো না। তোমাকে আব্বু ডাকতে আমার ভালো লাগে, তাই তোমাকে আব্বু বলে ডাকি। তুমি যদি রাগ করো তাহলে আর ডাকবো না। ঠিক আছে, আমি রাগ করব না। আব্বু এবার চলো। চলো। অতঃপর তারা স্কুলের দিকে রওনা হয়। এদিকে শুভ ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে অফিসে গিয়ে কাজ করতে থাকে। হঠাৎ করে তাবাসসুম শুভ রুমে প্রবেশ করে। কি ব্যাপার, কারো রুমে আসলে অনুমতি নিতে হয় জানেন না? সকালেও সোজা আমার রুমে আসছেন না বলে, আবার এখনো রুমে আসলেন না বলে। মনে হচ্ছে আপনি আমার বিয়ে করা বউ। ও সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। স্যার আপনাকে কি কাজে সাহায্য করতে পারি? আমার কাজটা বলেন। 106 নাম্বার কেবিনে কিছু ফাইল রাখা আছে, সেটা কি কমপ্লিট করেন। সরি স্যার, আমি পারতাম না এত দূরে গিয়ে কাজ করতে। আপনার শ্বশুর মশাই আমাকে আপনার পাশের খালি জায়গাটা দিতে বলছে। বিশ্বাস না হলে ফোন দিয়ে শুনেন। একটা সত্যি কথা কি জানেন স্যার, আমি আদিলা ম্যাডামের সাথে কোনো কথাই বলি নাই। আমাকে আপনার শ্বশুর এখানে পাঠিয়েছে আপনার মনকে ভালো করতে। আমি আপনার কর্মচারী হিসেবে থাকতে চাইনি, আমি আপনার ফ্রেন্ড হিসেবে থাকতে চাই। তাই তো আমি আপনার কাছে কাছে থাকতে চাইছি, আর আপনি আমাকে দূরে ঠেলে দিচ্ছেন। আমাকে যদি আপনার ভালো না লাগে তাহলে আজই চলে যাচ্ছি, আর আসবো না। আর আমার কোনো বিষয় যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে মন থেকে ক্ষমা করে দিবেন। এই বলে চলে যেতে লাগে। দাঁড়াও, তোমার কোথাও যেতে হবে না। তোমার যে ক্যাবিন পছন্দ হয় সেইটাতেই তুমি বসো। ধন্যবাদ স্যার, তাহলে আমি আসি। এই বলে তাবাসসুম শুভর পাশের কেবিনে বসে ভাবতে থাকে। চান্দু তুমি রেডি থাকো, তোমাকে আমার পেছনে পেছনে ঘুরাবো, কিন্তু কি করে? আপনারা একটু বুদ্ধি দিয়েন। স্যার আসবো? আসো। তাবাসসুম ভিতরে এসে স্যার যা বলার বসে বলো। তাবাসসুম একটা চেয়ার টেনে বসে। কিছু বলবে? না, আপনার সাথে প্রেম করতে আসলাম। মজা করা বাদ, বলো কি জন্য আসছো? আদনানকে আনার জন্য যেতে হবে। আচ্ছা যাও। অতঃপর তাবাসসুম আদনানের স্কুলে চলে আসে। চলো আন্টি। যাবো, কিন্তু তার আগে একটু ঘুরতে যাব। আচ্ছা চলো তাহলে। অতঃপর তারা একটা পার্কে ঘুরতে যায়। কিছুক্ষণ ঘোরার পর একটি জায়গায় বসে। তখনই আদনান, আন্টি জানো, প্রত্যেক দিন আম্মু আমাকে বিকেল করে নিয়ে আসতো। এই জায়গায় বসে কি নিয়ে যেন ভাবতো। আন্টি আমি আম্মুকে অনেক মিস করছি। আম্মু কি আর আমার কাছে আসবে না? আমাকে আব্বু বলে আর আদর করবে না? জানো আন্টি, তুমি যখন আমাকে আব্বু বলে ডাকো তখন না আমার আম্মুর কথা মনে পড়ে যায়। অনেক মিস করি আম্মুকে। আদনানের কথা শুনে তাবাসসুমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। তুমি কাঁদছো কেন আন্টি? এমনি তোমার কথা শুনে। তোমার আব্বুকে বলবে তোমার জন্য একটা মা নিয়ে আসতে, তাহলে তো তোমার কষ্ট হবে না। আচ্ছা চলো, তোমার খাটাস বাবা আবার বকা দিবে। চলো। অতঃপর তারা অফিসে চলে আসে। কিছুক্ষণ কাজ করার পর বাসায় চলে যায়। এভাবে কিছুদিন চলে যায়। এরই মাঝে তাবাসসুমের সাথে শুভ ও তার ছেলে একদম ঘনিষ্ঠ হয়ে যায়। আদনান তো তাবাসসুমকে ছাড়া থাকতেই পারে না। হঠাৎ একদিন অফিসে কাজ করার সময় তাবাসসুম শুভ রুমে যায়। কিছু বলবে তাবাসসুম? তুমি যদি কিছু মনে না করো তাহলে বলবো। আচ্ছা বলো দেখি। আমি আদিলার একটা ডায়েরি পড়েছি, সেখানে লেখা ছিল তুমি নাকি অন্য একটা মেয়ের সাথে রিলেশন করতে। কই, তোমাকে আমি অনেক দিন থেকে দেখতেছি। আমি ব্যতীত তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো না। তাহলে সেই তানজিলা নামক মেয়েটি কই? বা তার সাথে তোমাকে তো কখনো কথা বলতে দেখি নাই। আমি আমার আদিলাকে ছাড়া কাউকে কখনো ভালোবাসিনি। আদিলা আমাকে অনেক কষ্ট দিয়েছিল, তাই তাকে কষ্ট দেওয়ার জন্য তানজিলার সাথে ভালোবাসার নাটক করি। বিশ্বাস করো, তাকে আমি সব সময় বোনের চোখে দেখতাম। শুধু আদিলার সামনে ভালোবাসার নাটক করতাম। ও, তো এখন সে কই আছে? আমাদের কারণে আদিলা মরে গেছে, এটা সে সহ্য করতে পারেনি। নিজেকে অপরাধী মনে করে চলে গেছে। আর কিছু জানতে চাও আমার ব্যাপারে? জানার অনেক কিছুই তো ছিল। কি কি জানতে চাও বলো। ডায়েরিতে পড়েছিলাম তুমি নাকি আদিলের উপর রাগ করে লন্ডনে চলে গিয়েছিলে। 7 বছর সেখানে থেকে অনেক বড়লোক হয়ে ফিরে এসেছো। আজ আমার জানার ইচ্ছেটা হলো তুমি সেখানে গেলে কিভাবে, আর এত বড় লোক হলেই বা কি করে? আর এখনো কি তুমি আদিলাকে ভালোবাসো? তাকে ভুলতে পারোনি? তবে এতটুকু শুনে রাখো, আদিলা ছিল আমার প্রথম ভালোবাসা। তাকে ভালোবেসেছিলাম,
এখনো বাসি আর ভবিষ্যতেও ভালোবেসেই যাব। তাকে কখনো ভুলতে পারবো না। আর বাকি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিব একদিন, আজ বলবো না। সমস্যা নেই, অপেক্ষা করব। এভাবে আরো বেশ কয়েকদিন চলে যায়। হঠাৎই একদিন রাতে ঘুমের ঘোরে শুভ যেন শুনতে পায় আদিলা তাকে বলছে, আমার প্রতি তোমার ভালোবাসা এটাই ছিল। আজ একটা সুন্দরী মেয়ের কাছে পেয়ে আমাকে ভুলে গেলে। ভেবেছিলাম তুমি সত্যিই আমাকে ভালোবাসো, কিন্তু তুমি আমাকে কখনো মন থেকে ভালোবাসোনি। আমাকে দেখানোর জন্য ভালোবাসার নাটক তুমি আমার সাথে করতা। আমি কি এতটাই খারাপ ছিলাম যে তুমি আমাকে ক্ষমা করে দিয়ে আপন করে নিতে পারতে না আমাকে একটু তোমার ভালোবাসা দিতে? ভালো থেকো শুভ, ভালো থেকো। শুভ কথাগুলো শোনার পর ঘুমের ঘোরে চমকে ওঠে। এদিক সেদিক আদিলাকে খুঁজতে লাগে, কিন্তু কোথাও খুঁজে পায় না আদিলাকে। মন খারাপ করে কিছুক্ষণ পর আবার শুয়ে ঘুমিয়ে যায়। সকালে শুভ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে অফিসে এসে বসে থাকে। এটা তাবাসসুমের চোখে এড়ায় না। তাবাসসুম শুভ রুমে গিয়ে, মন খারাপ? কি হয়েছে তোমার? না কিছু না। শুভ সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দিতে পারবে না। সত্যি করে বলো, কি হয়েছে তোমার? আরে তেমন কিছু না। ঘুমের ঘরে আদিলা যেন আমার কাছে এসে এগুলো বলছে। তার মানে তুমি আমাকে ভালোবাসো, আমাকে নিয়ে চিন্তা করো, তাই না? ধুর, তোমাকে আগেই বলছি আমি আদিলাকে ভালোবাসি আর তাকেই ভালোবেসে যাব। তোমাকে কখনো আমি ওই চোখে দেখিনি। তোমাকে জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড ভাবি, আর কিছু না। ও আচ্ছা, চলো আজকে একটু ঘুরে আসি, এতে তোমার মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা চলো। অতঃপর তারা আদনানকে স্কুল থেকে নিয়ে নদী পার দিয়ে হাঁটতে থাকে। আর তখনই, শুভ যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো। বলো। একা এভাবে ভালো লাগছে না, যদি তোমার হাতটা ধরতে দিতে। এই কথা? আচ্ছা ধরো। অতঃপর তাবাসসুম শুভর হাত ধরে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পরে আদনান বলে ওঠে, আব্বু ফুচকা খাবো। আচ্ছা চলো। অতঃপর তারা একটা ফুচকার দোকানে গিয়ে দাঁড়ায়। মামা 3 প্লেট ফুচকা দেন। কিছুক্ষণ পর ফুচকাওয়ালা 3 প্লেট ফুচকা তাদের সামনে দেয়। আব্বু তুমি আন্টিকে ফুচকা খাওয়াই দাও, আর আন্টি আমাকে দেবে। না বাবা, তোমার আন্টিকে তোমার আঙ্কেল খাওয়াই দিবে, আমি না। তুমি দিবে কিনা? যদি দাও তো আমি ফুচকা খাবো, না হলে আমি খাবো না বলে দিব। আচ্ছা বাবা, আমি তোমার আন্টিকে খাওয়াই দিচ্ছি। অতঃপর তারা আদনানের কথা অনুযায়ী খাওয়ার পর্ব শেষ করে সামনের দিকে চলতে থাকে। আর তাবাসসুম মনে মনে ভাবতে থাকে, চান্দু, এবার তোমার দুর্বলতা পাইছি। আদনানকে আমার বশ করে তোমাকে আমার পেছনে খুরখুর করাবো। তাবাসসুম কি ভাবছো এত মনোযোগ দিয়ে? কখন থেকে কোনো কথাই বলছো না? না কিছু না। শুভ একটা কথা বলি। তোমার কি কাউকে ভালোবাসতে মন চায় না, আবার বিয়ে করে সংসার করতে? না, আর এগুলো মন চায় না। যদি কোনো সুন্দরী মেয়ে তোমাকে নিচ থেকে ধরা দেয়? তবুও না। আচ্ছা, অনেক জায়গায় তো হাঁটলাম, এবার না হয় একটু বসি। আচ্ছা। অতঃপর তারা একটি গাছের নিচে বসে পড়ে। তাবাসসুম আবার পূর্বের ন্যায় কি যেন ভাবতে থাকে। কি হয়েছে তোমার? কখন থেকে দেখছি তুমি একা একা কি যেন ভাবছো। মন খারাপ নাকি তোমার? না। সত্যি করে বলো, কি হয়েছে তোমার? এভাবে একা একা কি ভাবছো? তুমি না লন্ডনে কিভাবে গিয়েছিলে, বলতে চাইছিলে কথা ঘোরানোর জন্য? শুভ বুঝতে পারে তাবাসসুম কথা ঘোরাচ্ছে, তবুও এগুলো কি আজই শুনতে হবে? ও আচ্ছা, তাহলে শোনো। আঙ্কেল যেদিন আমাকে রাস্তা থেকে তুলে এনেছিল তার কিছুদিন পর আমার জন্য কিছু জামা কাপড় কিনে এনেছিল, কিন্তু এগুলো আদিলা ও আন্টির পছন্দ ছিল না, মানে আমাকে কাপড় কিনে দেওয়াটা। তাই আঙ্কেল চলে যাওয়ার পর অনেক বকা দিত তারা। আমি তাদের কথা শুনে নীরবে চোখের পানি ফেলতাম। এছাড়া আমার কিছু করার ছিল না। এগুলো কিভাবে যেন আঙ্কেল জানতে পারে যে কাপড় কিনে দেওয়াতে তারা আমাকে গালি দিছে। এরপর থেকে আঙ্কেল প্রতি সপ্তাহে আমাকে গোপনে অনেক টাকা দিত, ভালো মন্দ কিছু যেন ক্রয় করে খাই আর ভালো ভালো জামা কাপড় ক্রয় করি। কিন্তু আমি সেই টাকা থেকে সামান্য কিছু খরচ করে বাকি সমস্ত টাকা জমা করে রাখতাম। পরে আবার যেদিন আদিলার সাথে আমার বিয়ে হয় সেদিন আঙ্কেল আমাকে 5 লক্ষ টাকা দিয়েছিল, যাতে আদিলার সমস্ত চাহিদা আমি পূরণ করতে পারি। কিন্তু সেই টাকাও আমার খরচ হয়নি। তখন আদিলা আমার কোনো টাকাই নেয়নি। অতঃপর সেই টাকা একত্রে হয়েছিল 15 লক্ষ টাকা। সেগুলো দিয়ে আমি লন্ডনে চলে যাই। পরে আদনানকে নিয়ে লন্ডনে যাওয়ার পর রাস্তা দিয়ে চলতে থাকি। হঠাৎ শুনতে পাই, ভাইয়া যে করেই হোক কিছু সময়ের মধ্যে AB পজিটিভ 2 ব্যাগ রক্ত লাগবে, মাকে বাঁচাতে হলে প্লিজ ভাইয়া কিছু একটা করো। একটা মেয়ে ফোন করে কাকে যেন বলছে। পরে মেয়েটির মাকে বাঁচানোর জন্য আমি 2 ব্যাগ রক্ত দেই। এরপর তারা আমাকে জিজ্ঞেস করে আমি কি করি, কোথায় থাকি। আমি সেগুলো বলি। এরপর থেকে আমি তাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠি। আর মেয়েটি আমার ছেলের দায়িত্ব নেয়। তারা অনেক বড় লোক ছিল,
পরে আমাকে তারা তাদের অফিসে ম্যানেজারের দায়িত্ব দেয়। আমার কাজ দেখে তারা খুশি হয়ে আমাকে অনেক টাকা দিত। সেখানে 3 বছর থাকার পর আমার কিছু টাকা হলে রাকিবের সাথে শেয়ার করে নিজেই কোম্পানি খুলে বসি। এরপর কি হয়েছে তা আপনারা জানেন। এবার তাহলে উঠা যাক, অনেক তো গল্প করলাম। আচ্ছা। অতঃপর তারা তাদের গন্তব্যের দিকে যেতে থাকে। এভাবে আরো কিছুদিন চলে যায়। একদিন তাবাসসুম আদনানকে নিয়ে স্কুলে যেতে থাকে। তখনই তোমার আব্বু জানতে পারলে বকা দিবে। আব্বু জানবে কি করে? আমি তো বলবো না। তাহলে আব্বু চলো। অতঃপর তারা একটি শিশু পার্কে ঘুরতে যায়। সেখানে গিয়ে আদনান দেখতে পায় তার সমবয়সী একজন তার মায়ের সাথে বল খেলছে আর বারবার বলছে, মা এদিকে এদিকে। এগুলো দেখে আদনান কান্না করছে। আমার বাবাটার কি হয়েছে? কান্না করছে কেন? আদনান সাথে সাথে তাবাসসুমের গলা জড়িয়ে ধরে কান্না করে বলতে থাকে, আন্টি তুমি আমার আম্মু হবে? প্লিজ না করো না। তুমি যখন আমার কাছে থাকো, আমাকে আব্বু বলে ডাকো, তখন আমি আমার মাকে ভুলে যাই। তোমার মাঝে আমি আমার মাকে দেখতে পাই। প্লিজ আম্মু না করো না। আমি তো তোমার মা হতেই চাই, কিন্তু তোমার বাবা তো আমাকে তোমার মা বানাবে না। সত্যি তুমি আমার মা হবে? সত্যি সত্যি সত্যি। আদনান খুশি হয়ে তাবাসসুমের কপালে একটা পাপ্পি দেয়। তোমাকে আমার মা বানানোর দায়িত্ব আমার। আমি বাবাকে বলবো তোমাকে যেন আমার মা বানিয়ে দেয়। বাবা আমার কথা ফেলতে পারবে না। আরো কিছুক্ষণ ঘোরাফেরা করে তারা বাসায় চলে আসে। রাতে শুভ ডিনার করে যখন ঘুমাতে চায়, তখন আদনান, তোমাকে আমার জন্য একটা জিনিস আনতে বলবো। বলো বাবা, তুমি আনবে কি সে জিনিসটা আমার জন্য? বলো দেখি। আমার একমাত্র বাবার জন্য সবকিছুই আনতে পারবো। তুমি আন্টিকে আমার মা বানিয়ে ঘরে আনবে। কি বলছো তুমি এগুলো? তোমাকে আদর করে মাথায় তুলে ফেলছি, কি সব অদ্ভুত জিনিসের আবদার করো। আরেকবার এগুলো বললে তোমার সাথে আমি কথাই বলবো না। যাও এখান থেকে। আদনান শুভর দেওয়া ধমকে কান্না করতে থাকে। এই চুপ করে বলছি। তোমাকে এগুলো বলতে কে শিখিয়ে দিয়েছে বলো? কেউ বলিনি। আমি মায়ের আদর পাই না। আন্টি আমাকে আম্মুর মতো করে আদর করে, তাই বলছি আন্টিকে আম্মু বানাতে। তুমি এখন মিথ্যা বলতে শিখে গেছো দেখছি। তোমাকে তোমার আন্টি এই কথা আমাকে বলার জন্য বলছে না? না বাবা, আন্টি বলে না। চুপচাপ শুয়ে পড়ো, আর কোনো কথা বলবে না। অতঃপর আদনান শুভর পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে, ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর শুভ ঘুমিয়ে যায়। হঠাৎ মাঝরাতে শুভর ঘুমটা ভেঙে যায়। তখনই দেখতে পায় তার পাশে আদনান নেই। শুভ ভয় পেয়ে যায়, এত রাতে কোথায় গেল। অতঃপর শুভ লাইট জ্বালিয়ে খোঁজার জন্য বের হতেই দেখতে পায় আদনান ঘরের এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে। এরপর শুভ আদনানকে নিয়ে আসার জন্য গেলে আদনান জাগ্রত হয়ে যায়। তুমি এখানে কেন শুয়েছো? কথা বলো। যাও খাটে শুয়ে পড়ো। কিন্তু আদনান তার কথার উপরই অটল। সে তার জায়গা থেকে একটু লড়ে না। শুভ কোনো উপায় না পেয়ে আদনানের গালে একটা থাপ্পড় দিয়ে টানতে টানতে বিছানায় নিয়ে যায়। অতঃপর আদনান কান্না করতে করতে ঘুমিয়ে যায়। পরের দিন শুভ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে অফিসে যায়। অতঃপর তাবাসসুমকে তার কেবিনে ডাক দেয়। বলেন স্যার। তুমি আদনানের কি বলেছো শুনে রাখো। আমি তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবি, অন্য কিছু না। এখন থেকে অন্য কিছু ভাববেন। দেখো তাবাসসুম, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। কেন পারবো না তা তুমি জিজ্ঞেস করো না। আচ্ছা স্যার, আমি আপনাকে জোর করব না। জোর করে কোনো কিছু হয় না। আমি আপনাকে ভালোবাসতাম দেখে আপনার চাকরি করেছি। এখন যখন আপনি আমাকে বিয়ে করবেন না, তাহলে তো আর এখানে থেকে লাভ নেই। এই বলে তাবাসসুম সেখান থেকে উঠে আসে। তার কেবিনে বসে রিজাইন লেটার লিখে শুভর কাছে দিয়ে চলে যেতে লাগে। তখন, স্যার যাওয়ার আগে একটা কথা বলে যাই। যদি আমাকে আপনি ভালোবাসেন বা বিয়ে করতে চান, তাহলে আগামীকাল দুপুর 12টার মধ্যে এই ঠিকানায় চলে আসবেন। বাই, ভালো থাকবেন। এই বলে তাবাসসুম চলে যায়। অতঃপর শুভ কাজে মন দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই শুভ তার কাজে মন দিতে পারে না। বারবার তাবাসসুমের চিন্তা তার মাথায় ঘুরপাক খায়। আমি কিছু ভুল করে ফেললাম না তো? দূর, এসব কি চিন্তা করছি, যা হওয়ার তা হবেই। এই বলে কাজে মন দেয়। কিছুক্ষণ পর পিয়নকে শুভ ডাক দেয়। বলেন স্যার। আদনানকে স্কুল থেকে নিয়ে আসেন। অতঃপর পিয়ন স্কুলে যায় আদনানকে নিয়ে আসার জন্য। আঙ্কেল আপনি কেন আসছেন? আর আন্টি কোথায়? তোমার আন্টি আর কখনো তোমারে নিতে আসবে না। তোমার আব্বু তোমার আন্টিকে বকা দিছে, তাই সে কান্না করে চলে গেছে। তাহলে চলেন। অতঃপর পিয়ন আদনানকে নিয়ে অফিসে চলে আসে। শুভ অফিসে কাজ শেষ করে বাড়ি ফিরে। রাতে ডিনার করতে গেলে আদনানকে ডাক দেয়। আমি খাবো না যতক্ষণ না আমাকে আন্টি খাইয়ে দেবে। জিদ করো না।
আদনান কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়ে। শুভ হাজার চেষ্টা করেও আদনানকে খাওয়াতে পারেনি। না খেয়ে আদনান ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে শুভর দেরি হয়ে যায়, তাই তাড়াতাড়ি উঠে সকালে নাস্তা করে চলে যেতে লাগে। তখনই আদিলার মা, দেখ বাবা, এখনো আদনান না খেয়ে স্কুলে চলে গেছে। আমরা চেষ্টা করেও তাকে খাওয়াতে পারি না। দেখ বাবা, তুমি আদনানের কথা মানো। তোমার জন্য না হলেও আদনানের জন্য তুমি তাবাসসুমকে বিয়ে করো, বিয়ে করে ঘরে নিয়ে আসো। আদনান ছোট মানুষ, কাল রাত থেকে এখন পর্যন্ত কিচ্ছু খায়নি, এতে আদনানের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আদিলার মায়ের কথা শুনে শুভ চিন্তায় পড়ে যায়। কি করবে সে ভাবতে পারছে না। অতঃপর সে অফিসে এসে ভাবতে থাকে কি করবে সে। তাবাসসুমকে বিয়ে করবে না। কিছুক্ষণ পর শুভ আদনানের স্কুলে চলে যায়। আদনানকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে খাওয়াতে পারছে না। তাই তার সন্তানের মুখের দিকে তাকিয়ে সে তাবাসসুমকে বিয়ে করবে। বাবা, তুমি আগে খাও, আমি তোমার আন্টিকে মা বানিয়ে ঘরে আনবো। না বাবা, আমি খাবো না, আমি আন্টির হাতে খাবো। আচ্ছা, আমি তোমার আন্টির কাছে নিয়ে যাচ্ছি। এই বলে তাবাসসুমের বাসার দিকে পা বাড়াতেই তখনই ঘড়ি টুট করে বেজে ওঠে। শুভ ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় 11টা বেজে গেছে। এখন কি করবে সে? তাবাসসুম বলে গেছে 12টার মধ্যে তার বাড়িতে যেতে। তবুও শুভ তাবাসসুমের বাড়ির দিকে রওনা হয়। বিপদ যখন আসে সব দিক থেকে আসে। শুভ তার গাড়ি নিয়ে যেতে জ্যামে আটকা পড়ে। এতে তার 3 ঘন্টা লেট হয়ে যায়। বিকাল 4টায় শুভ গিয়ে কলিং বেল বাজায়। কিছুক্ষণ পর তাবাসসুম এসে দরজা খুলে দেয়। স্যার, আপনি এখানে আমার বিয়ের দাওয়াত খেতে আসছেন? স্যার, আজ আমার বিয়ে নয়, কালকে আমার বিয়ে। কি বলছো এসব? তোমার বিয়ে মানে? স্যার, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তুমি রাজি আছো? একজনের জন্য আর কত অপেক্ষা করব? প্লিজ তাবাসসুম, তুমি এমন করো না। তোমার জন্য আমার ছেলেটা কাল থেকে না খেয়ে আছে। তুমি এই বিয়ে ভেঙে দাও। তুমি আমার ঘরে চলো। সরি স্যার, আমি এই বিয়ে ভাঙতে পারবো না। আপনি আসতে দেরি করে ফেলেছেন। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমার ছেলেটার জীবন তুমি ভিক্ষা দাও। সে তোমাকে ছাড়া কিছুই খাচ্ছে না। কাল রাত থেকে সে না খেয়ে আছে। প্লিজ তাবাসসুম, তুমি আমার ঘরে চলো প্লিজ। বলতেই কেঁদে দেয় শুভ। তার মানে আপনি আমাকে ভালোবেসে বিয়ে করতে আসেননি? আপনি আপনার ছেলেকে খাওয়ানোর জন্য আমাকে নিয়ে যেতে চাচ্ছেন? বাহ, ভালো স্যার, ভালো। তবে স্যার, আমি এই বিয়ে ভেঙে দিয়ে আপনার ঘরে যাব। তার আগে আমার 2টা শর্ত আছে। যদি মানতে পারেন তাহলে বিয়ে ভাঙতে পারি। আমি তোমার 2টা না, 1000টা শর্ত মানতে রাজি আছি। বলো তোমার শর্ত কি? আপনার নামে যতগুলো সম্পদ, যত অফিস আদালত আছে তা আমাকে লিখে দিতে হবে। পারবেন এই শর্ত মানতে? দ্বিতীয় হলো, আমাদের সংসার জীবনে কখনো ঝগড়া হলে আপনি কখনো আমার উপর রাগ করে থাকতে পারবেন না। যদি সমস্ত দোষ আমারই থাকে, উল্টা আপনি আমার কাছে এসে বলবেন, মাই সুইট হার্ট, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, মানবো। আমি তোমার 2টি শর্ত। যাও, তুমি দলিল নিয়ে আসো, আমি সাইন করে দেই। আচ্ছা দাঁড়ান। এই বলে কোথাও যেন চলে যায়। কিছুক্ষণ পর তাবাসসুম এসে, এই নেন দলিল, সাইন করে দেন। অতঃপর শুভ সাইন করে দেয়। তখনই তাবাসসুমের মা, অনেক নাটক করে ফেলেছিস মা, এবার জামাইকে তোর রুমে নিয়ে যা আর তোর ছেলেকে কিছু খাওয়া। দেখ না, মুখটা একদম ছোট হয়ে গেছে। আচ্ছা, যাচ্ছি। অতঃপর শুভকে তার রুমে নিয়ে যায়। এই যে স্যার, আপনি ফ্রেশ হয়ে বসে থাকেন, আমি আদনানকে কিছু খাওয়াই। আব্বু, তুমি আমার সাথে আসো। সত্যি কি তুমি কাল থেকে খাওনি? না আম্মু, আমি রাতে খাইছি, সকালেও খাইছি। আব্বু দেখতে পাইনি। তোমাকে আমার আম্মু বানাতে বলেছিলাম। আব্বু আমাকে বকা দিছে, মার দিছে, তাই আমি খাই নাই। খাওয়ার নাটক করছি যাতে আব্বু আমার জন্য হলেও তোমাকে ঘরে আনে। আমি ভালো করে জানি আব্বু আমার কষ্ট সহ্য করতে পারবে না। আব্বু আমাকে ভীষণ ভালোবাসে। আমার ছেলেটা দেখছি হেব্বি বাজি, এখনই বাবাকে ব্ল্যাকমেইল করা শিখে গেছে। আর বড় হলে কি করবে? আর এমন করব না, আমার জন্যই করছি। আর কালকে আব্বুর থেকে ক্ষমা চেয়ে নিব। পরে তারা আরো কিছুক্ষণ গল্প করে। অতঃপর কাজী সাহেব যথাসময়ে এসে শুভ আর তাবাসসুমের বিয়ে পড়ায়। পরে শুভ তাবাসসুমকে নিয়ে বাড়ি যেতে লাগে। তখনই তাবাসসুমের মা, মা, তাবাসসুম, যা করবো সাবধানে করবা, কেউ যেন কিছু না। আচ্ছা মা। মায়ের মুখ থেকে কথা কেড়ে নিয়ে পরে তারা বাসায় যাওয়ার জন্য গাড়িতে ওঠে। গাড়ি তার আপন গতিতে চলতে থাকে। আদনান গাড়ির মধ্যেই ঘুমিয়ে যায়। অতঃপর তারা বাসায় ফিরলে আদিলার বাবা মা তাবাসসুমকে দেখে খুশি হয়। অতঃপর তাবাসসুমকে বাসর ঘরে পাঠানো হয়। কিছুক্ষণ পর শুভ যায়। তখনই তাবাসসুম, এখানে আসতে এত দেরি হলো কেন? কোথায় ছিলে এতক্ষণ? কোথায় দেরি হলো? আমি তো মাত্র ফ্রেশ হলাম আর এখানে চলে আসলাম।
অতঃপর শুভ তাবাসসুমের পাশে বসতেই তাবাসসুম শুভকে ধাক্কা মেরে খাটে ফেলে দিয়ে তার বুকের উপর শুয়ে পড়ে। জানো শুভ, আজ আমি অনেক হ্যাপি, কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে আপন করে পেয়েছি। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? এখন আর না ভালোবেসে উপায় আছে? সত্যি তাহলে আমাকে ভালোবাসবে? 3 সত্যি। তোমাকে এখন অনেক ভালোবাসবো। তাহলে এখন একটা পাপ্পি দাও। পরে কি জানি হয়েছে আমি আর বলতে পারি না, তাদের থেকে সরে নিয়েন। সকালে তাবাসসুম, কি আজও অফিসে যেতে হবে? আজও যেতে হবে। না সোনা বউ, আজ অফিসে যাব না। আজ সারাদিন তোমার সাথে রোম্যান্স করব। এই বলে তাবাসসুমের কোমর ধরে বুকের সাথে জড়িয়ে নেয় শুভ। আবার দুষ্টামি শুরু করে দিলে? এমনিতেই রাতে ঘুমাতে দাওনি, এখন রোম্যান্স উতলে উঠছে। এতদিন তো কষ্ট দিয়ে আসলে, কই কোনোদিন তো আমাকে একটুও জড়িয়ে ধরনি। এই রে, কি বলে ফেললাম। এতদিন তো মানে কষ্ট দিয়েছি মানে? আরে বুদ্ধু, যখন অফিসে থাকতাম তখন তো আমাকে চোখ তুলে ভালো করে দেখতেই না। এটা কি আমার কষ্ট হতো না বলো? আমি যে তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে এড়িয়ে চলতা, এটা আমার একদমই ভালো লাগতো না। তাই বলো? আমি তো অন্য কিছু ভাবছিলাম। আর তোমাকে কখনো কষ্ট দিব না, প্রমিস। আচ্ছা, এখন আমাকে ছাড়ো, যাও ফ্রেশ হয়ে আসো, অফিসে যেতে হবে। ও শোনা বউ, আজ অফিসে না গেলে হয় না? না হয় তাড়াতাড়ি ওঠো বলছি। যদি আজ অফিসে না আসো তাহলে কিন্তু তোমাকে চাকরি থেকে বের করে দিব, মনে রেখো। এখন কিন্তু আমি তোমার বস, আর যদি তুমি অফিসে না যাও তাহলে তোমার সোনা বউ হিসেবে বাড়ি থেকে তোমার খাওয়া বন্ধ। দূর, আর ভাল লাগে না, কেন যে বিয়ে করলাম। কি বললি কুত্তা? আমাকে ভাল লাগে না আর একবার বললে তোরে খুন করে ফেলবো আমি। ছাড়ো, আর বলবো না। অতঃপর তাবাসসুম ছেড়ে দেয়। যাও, ফ্রেশ হয়ে 5 মিনিটের মধ্যে আসবে, আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি। এই বলে তাবাসসুম রুম থেকে বের হয়ে যায়। এদিকে শুভ ফ্রেশ হয়ে নিচে যায়। অতঃপর সকালে একসাথে নাস্তা করে অফিসের দিকে রওনা হয়। কিছুক্ষণ পর অফিসে আসলে তাবাসসুম, এই যে স্যার, আজ থেকে যদি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাও তাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা তাকাবো না, কিন্তু ম্যাডাম আমি বসবো কোথায়? কেন, আগে যেভাবে বাসতা আদিলা থাকতে? আচ্ছা তাহলে তুমি কাজ করো। শুভ তার আগের কেবিনে গিয়ে বসে। তখনই পিয়ন, স্যার আপনি এখানে বসলেন যে, বসের জায়গায় কে বসবে? আপনাদের ম্যাডাম বসছে, আজ থেকে সে অফিসটা পরিচালনা করবে। আমি আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি, আর ভবিষ্যতেও এমনই থাকবো। স্যার আপনি অফিস ম্যাডামকে দিলেন কেন? অনেক বড় কাহিনী। স্যার সংক্ষেপে একটু বলেন স্যার। তাদের ঘটনা বলে এখন যান, ম্যাডাম দেখলে বকা দিবে। আচ্ছা যাচ্ছি। এই বলে পিয়ন চলে যায়। অতঃপর তারা কাজ শেষ করে আদনানকে নিয়ে বাসায় চলে আসে। রাতে তাবাসসুম শুভর বুকের উপর শুয়ে থেকে বলে, ধুর, তুমি না একদমই আনরোম্যান্টিক। গতকাল আমরা বিয়ে করলাম, আজ একটু আমাকে আদর করবে না? তা বলছো ঘুমাও, এত ঘুম তোমার আসে কোথা থেকে? কি বললা? আমি আনরোমান্টিক? দাঁড়াও, আজ তোমাকে দেখাবো আমি কতটা রোমান্টিক। আগে বাতিটা বন্ধ করো, যেন পাঠক পাঠিকারা দেখতে না পারে। পরে তাবাসসুম বাতি বন্ধ করতেই শুভ তার 2 ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। সকালে ফ্রেশ হয়ে অফিসে চলে যায়। এভাবে বেশ কিছুদিন চলে যায়। হঠাৎ একদিন তাবাসসুম দেখতে পায় শুভর মন খারাপ। সে কি যেন চিন্তা করছে মাথা নিচু করে। তাই তাবাসসুম, শুভ, তুমি একটু আমার কেবিনে আসো। কি হয়েছে তোমার? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? তাবাসসুম, আজ আদিলাকে ভীষণ মনে পড়ছে। কেন সে আমাকে এইভাবে একা করে চলে গেল? আমাকে তো সে ছোট থেকে কষ্ট দিয়ে আসতো। আমি তাকে ভালোবাসতাম বলে তার সমস্ত কষ্ট সহ্য করতাম, আর সে নাকি আমাকে ভালোবাসতো। তাহলে আমার মাত্র 2টা মাসের কষ্ট সে সহ্য করতে পারলো না? বলো, কেন সে আমাকে একা করে চলে গেল? আমি শুধু তাকে এতটুকু বোঝাতে চেয়েছিলাম যে ভালোবাসার মানুষ কষ্ট দিলে সেই কষ্টটা বুকে কতটুকু আঘাত হানে। যা হবার তা হয়ে গেছে, তাকে নিয়ে তুমি কেন চিন্তা করছো? আমি তো আছি, আমি তো তোমাকে তার মতো কষ্ট দেব না, তোমাকে সব সময় ভালোবাসবো। আমি তোমাকে সব সময় চেষ্টা করি যে তুমি যেন তাড়াতাড়ি আদিলাকে ভুলে যাও। তাই তোমাকে এত ভালোবাসি, এত আদর করি। কিন্তু তোমাকে এত আদর করার সত্ত্বেও আমার সতীনটাকে ভুলতে পারোনি। দাঁড়াও, আজ তোমাকে এমন আদর করব যাতে কখনো মনে করতে পারবে না যে তোমার আদিলা নামে কেউ তোমার জীবনে ছিল। এই বলে তাবাসসুম শুভর কোলে বসে উল্টা দিক হয়ে অতঃপর হাত উঁচু করে শুভর মাথা ধরে নিচ করে শুভর থুতনির মধ্যে চুমু খেতে থাকে। কি করছো এগুলো? তোমার মন থেকে আমি সতীনের অস্তিত্ব বিলীন করছি, তাকে যেন তুমি ভুলে যাও তার জন্য চেষ্টা করছি। আরে পাগলি, তাকে কি করে ভুলবো? আমি যাকে সবসময় নিজের সামনে দেখি। শুভর কথা শুনে তাবাসসুম চমকে ওঠে, তার কোল থেকে নেমে আসে। কি বলছো শুভ? তাহলে কি আদিলা বেঁচে আছে? তার জন্য কি আমাকে ছেড়ে দিবে?
শুভ, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। যদি তুমি তার জন্য আমাকে ছেড়ে দাও তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এগুলো বলতেই তাবাসসুম কেঁদে দেয়। আমার পাগলি বউ, আমি কি কখনো এমন বলছি যে তোমাকে আমি ছেড়ে দেব? যদি তোমাকে ছেড়ে দিতাম তাহলে অনেক আগে ছেড়ে দিতাম। তুমি কান্না করো না প্লিজ, তোমার কান্না আমার ভালো লাগে না, একটু হাসো প্লিজ। তাবাসসুম সাথে সাথে শুভকে জড়িয়ে ধরে। তুমিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। জানো শুভ, যখন আমি তোমার বুকে মাথা রাখি, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরি, তখন আমার মনে হয় পৃথিবীর সমস্ত সুখ যেন আমার কাছে। আমি যেন সবচেয়ে বেশি সুখী। তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমার ভীষণ কষ্ট হয়, তাই সব সময় তোমাকে নিজের চোখে চোখে রাখি। কখনো কোনো কারণে আমাকে ছেড়ে যেও না শুভ, তাহলে আমি মরে যাব শুভ। শুভ, তুমি আমাকে কথা দাও যে কখনো কোনো কারণে আমাকে ছেড়ে যাবে না। আচ্ছা, কথা দিলাম, কখনো আমার এই পাগলিকে ছেড়ে কোথাও যাব না। এবার তো ছাড়ো। না, ছাড়বো না। আজ সারা দিন তোমাকে এভাবে জড়িয়ে ধরে বসে থাকবো। ওই যে দেখো, তারা দেখতেছে। শুভর কথা শুনে দৌড়ে তার চেয়ারে গিয়ে বসে তাবাসসুম। তাবাসসুমের মনে ছিল না যে কেবিনের দরজা লাগানো ছিল। কই শুভ, কে দেখতেছে? মিথ্যা বললে কেন? আমি মিথ্যা বলি নাই, পাঠকরা তো দেখতেছে। রাতে বাতি বন্ধ করে এর প্রতিশোধ নিব। দেখি তখন তোমার পাঠকরা কিভাবে দেখে। আচ্ছা, তখন তুমি প্রতিশোধ নিও। এই বলে শুভ কেবিন থেকে হাসতে হাসতে বের হয়ে যায়। অতঃপর অফিসের কাজ শেষ করে বাসায় চলে আসে। রাতে ডিনার করে শুভ বিছানায় শুয়ে পড়ে। তার কিছুক্ষণ পরেই তাবাসসুম রুমে এসে বাতি বন্ধ করে তার কথা মতো শুভর উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই শুভ, তাবাসসুম, মেয়েটি কে ছিল? কোন মেয়েটি শুভ? তুমি বুঝতে পারছো না আমি কোন মেয়েটির কথা বলছি, নাকি বুঝেও না বোঝার ভান করছো? আমি সত্যিই বুঝতে পারছি না। আমি যাকে নিজ হাতে মাটি দিয়েছি সেই মেয়েটির কথা বলছি। আদিলা, তুমি কি ভাবছো তুমি চেহারা পরিবর্তন করলে আমি তোমাকে চিনতে পারবো না? তুমি যেদিন প্রথম দিন অফিসে এসেছিলে সেদিনই তোমার উপর আমার সন্দেহ হয়েছিল। তোমার এই চেহারা ছাড়া তোমার শরীরের সমস্ত অঙ্গ আমার আদিলার মতোই ছিল। তোমার কথা বলা, হাঁটা চলা সবকিছুই আদিলার মতোই ছিল। কিন্তু আমি সেই দিন তোমাকে নিয়ে তেমন ভাবিনি, তাই পরিপূর্ণ চিনতে পারিনি। কিন্তু তুমি যখন আমার গালে কিস করেছিলে তখন তোমার প্রতি আমার ধারণা প্রবল ছিল যে তুমি আমার আদিলা। কেন জানো? কোনো আজনবী অপরিচিত মেয়ে কোনো কাজের কারণে কাউকে চুমু দেয় না আদিলা। তারপরে তুমি আস্তে আস্তে আমার কাছে আসতেছিলে, আদনানকে আব্বু বলে ডাকতেছিলে, তখনও সন্দেহ হয়েছিল। পরে যেদিন তোমাকে আমি দ্বিতীয়বার আবার বিয়ে করতে রাজি হলাম তখন তুমি খুশি হয়ে একটা ভুল করেছিলে। কি করেছিলে জানো তুমি? কাজী রেজিস্টার খাতায় তোমার নাম লিখেছিলে আদিলা তাবাসসুম বর্ষা, যা তুমি প্রথমবার লিখেছিলে। পরে বিয়ের দ্বিতীয় দিন সকালেও তুমি নিজেই তোমার পরিচয়টা ওপেন করেছিলে। আমি বুঝেও না বোঝার ভান করেছিলাম। কেন জানো? আমি চাইনি তোমার আসল পরিচয় ওপেন করতে। আমি দেখতে চেয়েছিলাম যে তুমি কখনো আমাকে সত্যিটা বলো কিনা, কিন্তু আমি পারলাম না পরিচয়টা গোপন রাখতে। তোমার সাথে মিশতে গেলেই বারবার আমার সেই মেয়েটির কথাই মনে পড়ে। বলো আদিলা, কে ছিল সেই মেয়েটি, আর কেনই বা এমন একটা নাটক করলে? আদিলা সাথে সাথে